মিস্টার সায়ন, এটা থানা না, আড্ডা দেওয়ার জায়গা। ঠিক তখনই সৈকত রাজুকে নিয়ে থানায় ঢোকে। রাজু আজকে আসতে চাইছিল না, সৈকত কিছুটা জোর করে ওকে এনেছে। সৈকতকে দেখে রাজেন ওমর শেখ বলে, গতকাল স্যার এসেছিল আপনার কাছে, আপনি নাকি কোনো কমপ্লেন জমা নেননি, তার উপর ওনাকে আপনি অপমান করেছেন। ডিএম এর কথায় সায়ন কি বলবে বুঝতে পারল না, তবু সে মিথ্যা কথা বলল। স্যার, উনি মিথ্যা কথা বলছেন, আমি ওনাকে চিনি না, আর উনি কালকে থানায় আসেনি, আপনাকে কেউ ভুল কথা বলেছে। দেখুন মিস্টার তালুকদার, আপনি কালকে ওনাকে কি কথা বলেছেন তার ভিডিও সব আমার কাছে আছে, আপনি দেখতে চান? আর স্যারকে এইভাবে অপমান করার সাহস আপনি কোথা থেকে পেলেন? সায়ন তালুকদার বুঝতে পারছে না ডিএম সাহেব এই লোকটাকে কেন স্যার বলছে। সে মনে মনে ভাবছে, তাহলে এই লোকটা কি কোনো ভিআইপি লোক? তার মানে তার চাকরি গেল। সায়ন তালুকদার কিছু বলছে না দেখে রাজেন ওমর শেখ বলল, কি হলো মিস্টার তালুকদার, আমার কথার কি আপনার কানে যাচ্ছে না? আপনি ওনার কমপ্লেন জমা নিন আর খুব দ্রুত ব্যবস্থা নিন। যার বিরুদ্ধে অভিযোগ তাকে জেরা করুন। যদি সে অস্বীকার করে তাহলে 3rd ডিগ্রি দেবেন। মেয়েটাকে যেভাবেই হোক বাড়িতে নিয়ে আসতে হবে। মুখোশের আড়ালে শয়তানটাকে খুঁজে বের করতে হবে। রাজেন ওমর শেখের কথা শুনে ইকবাল খানের অবস্থা খারাপ। সে তখন ভয়ে সায়ানের দিকে তাকায় আর বলে, আমি এখন আসছি, পরে কথা হবে। ইকবাল খান চলে যেতে উদ্যত হলে সৈকত বলে, আরে কোথায় যাচ্ছেন ইকবাল সাহেব? আমার বোন কোথায় আছে বলে যান। আমি তো এখানে এসে আপনাদের অনেক গুণের কথাই শুনলাম, এবার একটু দেখান তার নমুনা। ইকবাল ডিএম স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমি তো আপনাকে কিছু বলিনি, তাহলে আপনি কেন কথা বলছেন? তার মানে এসব কাণ্ড আপনি ঘটিয়েছেন, আর আমাদের ওসি সায়ন তালুকদার আপনাকে আড়াল করছে। কত টাকা খেয়েছেন মিস্টার তালুকদার? ডিএম এর কথা শুনে থানার ওসি সায়ন তালুকদার বলে, স্যার, কী সব বলছেন? আমি কেন টাকা নেব? তাই তো বলছি, এই ভদ্রলোক থানার মধ্যে কি করছে? ইকবাল খান তখন সায়ন তালুকদারের দিকে তাকায়। দুজনেই চোখ নামিয়ে নেয়। সেটা খেয়াল করে ডিএম রাজেন ওমর শেখ বলে, দেখুন মিস্টার তালুকদার আর মিস্টার খান, বিষয়টা এখন তদন্ত চলছে। যে দোষী প্রমাণিত হবে তাকে শাস্তি দেওয়া হবে। আপনি যদি কিছু না করেন তাহলে আপনি নিশ্চিত থাকুন। এরপর দীর্ঘ 10 ঘন্টা ডিএম রাজেন ওমর শেখ ইকবাল খানকে জেরা করে দীর্ঘ জেরায় সে স্বীকার করতে বাধ্য হয়। নিধি আমার কাছে, ওকে একটা গোপন জায়গায় আমি রেখে দিয়েছি। নিধি আমায় ভালোবেসে আমায় চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, কিন্তু নিধিকে আমার পছন্দ নয়। আমি শুধু তাকে ব্যবহার করেছিলাম। আমার এক বন্ধুর ফ্ল্যাটে ওকে আমি রেখে দিয়েছি। আমার বন্ধু পরিবার নিয়ে জামশেদপুরে থাকে, আর ফ্ল্যাটের চাবি আমার কাছে আছে। আমি সেখানে নিয়মিত যাই আর ওর সাথে শারীরিক সম্পর্ক করি। আমি আগে থেকেই বিবাহিত, আমার একটা ছোট্ট বাচ্চাও আছে। বউ ঝগড়া করে বাপের বাড়িতে আছে। আমি এইসব কথা নিধিকে বলিনি। ওকে আমি আমার রক্ষিতা করে রেখে দিয়েছি। আমি ওকে কখনো ভালোবাসিনি। আমি শুধু ওর সাথে ভালোবাসার নাটক করতাম, আর নিধি বোকা, সে বুঝতে পারেনি। জানোয়ার, মেয়েটাকে ভালোবাসিস না অথচ তাকে তুই ভোগ করছিস। তোর লজ্জা করছে না? তুই বিবাহিত, আবার এক ছেলের বাবা। তুই জানিস না কোনো মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করলে কি হয়? তোর তো এবার ফাঁসি হবে রে শালা শয়তান। তাড়াতাড়ি বল, মেয়েটাকে কোথায় ধরে রেখেছিস? ইকবাল তার ফ্ল্যাটের ঠিকানা দেয়। রাজেন ওমর শেখ সৈকত আর রাজুকে নিয়ে সেই জায়গায় যায়। দেখে নিধিকে হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছে। নিধিকে দেখে সৈকতের খুব কষ্ট হয়। নিধি তখন অজ্ঞান অবস্থায় ছিল। নিধিকে হসপিটালে ভর্তি করা হয়। তাকে মেডিকেলে চেক আপ করানো হয়। মেডিকেল চেক আপে একাধিকবার নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। নিধির খবর পেয়ে তার মা মায়া বেগম সেখানে যায়। সৈকত ডিএম রাজেন ওমর শেখকে নিষেধ করে দেয় কোনোভাবে মিডিয়ার কাছে খবরটা যেন না যায়। নিধির জ্ঞান ফিরলে
তার পাশে মাকে দেখতে পায়। মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, মা, আমি খুব ভুল করেছি মা। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। ওই ইকবাল ভালো ছেলে নয় মা, ভালো ছেলে নয়। ও আমাকে নষ্ট করে দিয়েছে মা। বিয়ের নাম করে ও আমার সাথে নোংরামি করেছে মা। তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমার নিজের জেদের জন্য এই ক্ষতি হলো। তোমরা কি করে জানলে আমি ওখানে আছি? মায়া বেগম মেয়ের চোখে জল মুছিয়ে দিয়ে বলে, বাড়িতে চল, তোকে সব কথা বলবো আমি। বাড়িতে এলে নিধি তার মাকে বলে, মা, বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা নিশ্চয়ই আমার উপর রেগে আছে, তাই না? মেয়ের মুখ থেকে তার বাবার কথা শুনে মায়া বেগম কেঁদে ফেলে আর বলে, তোর বাবা নেই রে, তোকে খুঁজে পাওয়া যায়নি। আর তোর লেখা চিঠিটা নিয়ে তোর বাবা ইকবালদের বাড়িতে গিয়েছিল। ওরা তোর বাবাকে অপমান করেছে, সেটা সহ্য করতে না পেরে তোর বাবা মারা যায়। বাবা নেই, সব আমার জন্যই হয়েছে। আমি যদি ভুলটা না করতাম তাহলে আমার বাবা আজকে বেঁচে থাকতো। হ্যাঁ, তো তোর কোনো দোষ নেই রে মা। যা আমাদের ভাগ্যে ছিল তাই হয়েছে। এর জন্য তুই নিজেকে দায়ী করিস না। আর তুই জানিস তোকে আজকে কে ফিরিয়ে নিয়ে এলো? মায়ের কথায় কিছু বুঝতে না পেরে নিধি বলে, কে আবার ফিরিয়ে নিয়ে আসবে? নিশ্চয়ই রাজু। মেয়ের কথা শুনে মায়া বেগম বলল, হর আর ক্ষমতা কতটুকু? ও কাকে চিনে? সারাদিন তার সাথে মারপিট করে বেড়ায়। ও কি করবে? ও করেনি, কিন্তু তোর বড় ভাই করেছে। তুই যাকে দেখতে পারতিস না, তুই যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, সেই বড় ভাইয়ের কর্তব্য করেছে। তোর বড় ভাই সৈকত, ও যদি আজকে না থাকতো তুই ফিরে আসতিস না। মায়ের মুখ থেকে সৈকতের কথা শুনে নিধি বলে, তুমি কি বলছো মা? ভাইয়া ফিরে এসেছে? হ্যাঁ রে, তোর ভাইয়া ফিরে এসেছে। তুই চলে যাওয়ার পর তোর বাবাও চলে যায়। আমি দিশাহারা হয়ে পড়ি, কি করব বুঝে উঠতে পারছি না। তারপর তোর ফারুক চাচার ফোন করে তোর ভাইয়ের নাম্বার নেই। তোর ভাইয়াকে ফোন করে এখানে আসতে বলি, তোর ভাইয়া তোকে ফিরিয়ে আনে। মায়া বেগম যখন নিধিকে এই কথাগুলো বলছিল তখন পাশ থেকে রাজু বলে, হ্যাঁ রে আপু, ভাইয়া তোকে ফিরিয়ে এনেছে। আমার কি মনে হয় জানিস, ভাইয়ার অনেক বড় লোকের সাথে হাত আসে। প্রথম দিন থানার ওসি আমাদের কথা শোনেনি, আমাদেরকে অপমান করে, কিন্তু ওপর থেকে ডিএম সাহেব নিজে আসে। জানিস আপু, ডিএম স্যার ভাইয়াকে স্যার বলছিল। আমি কিছু বুঝতে পারছি না। এদিকে ভাইয়া তো বলছে ও নাকি বেকার, কিছু করে না, এবার থেকে দোকানে বসবে। আমার মনে হয় ভাইয়া কিছু গোপন করছে। মা, ভাইয়া কোথায়? আমি ভাইয়ার সাথে দেখা করব। তোর ভাইয়া তার রুমেই আছে। আমায় নিয়ে চলো মা, আমি ভাইয়ার কাছে যাব। মায়া বেগম নিধিকে নিয়ে সৈকতের রুমে যায়। সৈকতকে জড়িয়ে ধরে নিধি কাঁদতে থাকে আর বলে, ভাইয়া, তুই আমায় ক্ষমা করে দে। আমি তোর সাথে যেটা করেছি সেটা ঠিক কাজ হয়নি। মা বাবা আমাকে অনেকবার বারণ করেছিল, আমি ওদের কথা শুনিনি ভাইয়া। তখন আমি ছোট ছিলাম, আর নানি তখন আমাদের বাড়িতেও থাকতো। ও তখন আমাকে উল্টো পাল্টা কথা বলতো। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি এই কাজ করেছি। প্লিজ ভাইয়া, তুই চলে যাওয়ার পর আমি অনুভব করেছিলাম আমার কাজটা ঠিক হয়নি, কিন্তু তখনই দেরি হয়ে গেছে রে ভাইয়া। বাবা বিরক্ত ছিল আমার ওপর, তাই আমি কাউকে কিচ্ছু বলতে পারছিলাম না। আস্তে আস্তে আমি পড়াশোনায় মন দিই। তারপর আমি একটা বেসরকারি কোম্পানিতেও কাজ পাই। সেই কাজের সূত্রে ইকবালের সাথে আমার পরিচয়। আমি খুব ভুল করেছি রে ভাইয়া, আর ভুল করব না। এবার থেকে তুই যা বলবি তাই হবে। তুই আমাদের আগলে রাখবি, আমাদের এই দুই ভাই বোনকে তুই রক্ষা করবি। বাবা বারবার বলতো বড় ভাই হলো একটা বট বৃক্ষ, তার ছায়ায়
থাকতে হয়, সে না থাকলে সবাই সুযোগ খুঁজবে। আমি সেদিন বাবার কথাটার মানে বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। ভাইয়া তুই কথা বল, কেন কিছু বলছিস না? তার মানে তুই আমার ওপর খুব রেগে আছিস। প্লিজ ভাইয়া, রাগ করিস না, ক্ষমা করে দে না ভাইয়া। নিধির কথা শুনে সৈকত নিজেকে ধরে রাখতে পারে না। তার কষ্ট হয়, যতই হোক এটা তার নিজেরই ভাই বোনের শরীরের রক্ত তার শরীরে বইছে। তাই সে নিধিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, তোর উপর আমি কখনোই রেগেছিলাম না, কিন্তু তুই ক্ষমা চাচ্ছিস কেন? আমি তোর জন্য বাড়ি থেকে যাইনি, আমি আমার ক্যারিয়ার তৈরি করার জন্য গিয়েছি। আমি শহরে থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি এখানে সেটা ছিল না, তাই আমি চলে গিয়েছিলাম। তুই আমায় ভুল বুঝিস না। তোরা ছাড়া আমার আর কে আছে বল? আমরা এবার থেকে 3 ভাই বোন একসাথেই থাকবো, কেউ আর আমাদের কিচ্ছু করতে পারবে না। আর ওই ইকবালকে ভয় পাবি না, ও তোর কিছুই করতে পারবে না। ভাইয়া আমি ওকে শাস্তি দেব, ও আমার অনেক ক্ষতি করেছে, ও আমাকে নষ্ট করে দিয়েছে ভাইয়া, আমার আবেগ নিয়ে খেলেছে, আমি ওকে ছাড়বো না। আমি কোর্টে যাব, আর যাতে ওর শাস্তি হয় তা আমি দেখব। নিধি নিজে কোর্টে সাক্ষী দেয় আর ইকবালের 10 বছরের জেল হয়। এইদিকে ছেলেকে এভাবে জেল খাটতে দেখায় তার বাবা মহসিন খান খুব ভেঙে পড়ে। এলাকার দাপুটে নেতা, সে শুনেছে সৈকত বাড়ি ফিরে এসেছে আর সেই তার বোনকে খুঁজে এনেছে আর তার ছেলেকে সৈকতের জন্য জেল খাটতে হচ্ছে। তার খুব রাগ হয় সৈকতের ওপর। সে খোঁজ লাগায় সৈকত কি করে, তার কি এমন ক্ষমতা ডিএম পর্যন্ত তাকে স্যার বলছে, কিন্তু কিছু সঠিক তথ্য পাচ্ছে না। অনেক উকিল লাগিয়েছে ছেলেকে জামিন করানোর জন্য। আজকে একটা বয়স্ক মহিলা সৈকতের সাথে দেখা করতে এসেছে। সৈকত তখন রুমে ঘুমাচ্ছিল। সেই মহিলার নাম নজিরা বেগম। সে মায়া বেগমকে বলে, সৈকত বাড়িতে আছে? মহিলাটাকে মায়া বেগম কখনো দেখেনি, মনে হয় না তার এলাকার মহিলা। মহিলাটির কথা মায়া বেগম বলে, বাড়িতে আছে সৈকত, সে তো ঘুমাচ্ছে, কাল অনেক রাতে বাড়িতে ফিরেছে, তাই এখন উঠেনি। আমি কোথা থেকে আসছেন আর সৈকতের সাথে কি দরকার? আমি খুব সমস্যার মধ্যে আছি, সৈকতের সাথে আমার দরকার। আমি বরঞ্চ এখানে একটু বসছি, আমাকে একটু ঠান্ডা পানি দাও, খুব তেষ্টা পেয়েছে, পান করব। হ্যাঁ মা, আপনি বসুন, আমি পানি দিচ্ছি। মায়া বেগম রুমে গিয়ে সৈকতকে ডাকে আর বলে, সৈকত বাবা, একজন মহিলা এসেছে, যে তোর সাথে দেখা করতে চায়। তার অনেক দূরে বাড়ি, সে বাহিরে অপেক্ষা করছে। তুই কি ওর সাথে কথা বলবি না? আমি ওনাকে চলে যেতে বলবো। চাচির ডাকে ঘুম ভেঙে যায়। সে উঠে পড়ে আর চাচিকে বলে, না চাচি, ওনাকে বসতে বলো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর সৈকত বাইরে বেরিয়ে আসে। সৈকতকে দেখে সেই মহিলা বলে, বাবা, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে আমাদের গ্রামের এক ভদ্রলোক তোমার কথা বলল। তুমি নাকি রাজনীতিবিদ মহসিন খানের ছেলে ইকবালকে জেলে ঢুকিয়েছ। ভদ্র মহিলার কথায় সৈকত কিছু বুঝতে পারে না। সে বলে, হ্যাঁ, জেলে ঢুকিয়েছি, কিন্তু আপনি কেন এই কথা জিজ্ঞেস করছেন? সৈকতের কথা শুনে নজিরা বেগম কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, ও আমার অনেক ক্ষতি করেছে বাবা, তাই তো আমি তোমার কাছে সাহায্যের জন্য এলাম। আমি এক অভাগা নারী, আমার অনেক দিন আগে স্বামী মারা গেছে, একটা ফুটফুটে নাতনি আছে, সে বিয়ের যোগ্য, তবুও আমি তার বিয়ে দিতে পারছি না। আমার ঘর নেই, আমি একটা দরমা ঘেরা করে থাকি। ওই ইকবাল আমার ঘর দেবে বলেছিল, আর বলেছিল ও আমার থেকে 25,000 টাকা নিয়েছে। আজ 1.5 বছর হয়ে গেল, কিন্তু আমি এখনও ঘর পাইনি। ওই 25,000 টাকাটা আমার নাতনির টাকা, কন্যাশ্রী প্রকল্পে ওই টাকাটা পেয়েছিল। টাকাটা ওর বিয়ের জন্য রেখেছিলাম, কিন্তু যখন ইকবাল বলল যে আমাকে কিছু টাকা দিলে ও নাকি ঘরের ব্যবস্থা করে দেবে, আমি নাতনিকে কথাটা বলতে সে রাজি হয়ে গেল। তারপর আমি টাকাটা ইকবালকে দেই, কিন্তু আমার ঘর এখনও আসেনি। আমি খুব কষ্টের মধ্যে আছি। তুমি একবার আমার বাড়িতে যাবে আর দেখে আসবে। তুমি চেষ্টা করে দাও না, যদি আমি ঘরটা পাই। আমাকে ইকবাল বলেছিল বিডিও অফিস থেকে লোক দেখতে আসবে, কিন্তু ব্লক থেকে এখনও কোনো লোক আসেনি। আর আমার নাতনি খুব মিষ্টি মেয়ে, ওই রকম পরিবেশে খুব কষ্ট হয়। কিন্তু কি করব, তুমি তো জানো এখনকার ছেলেরা কত খারাপ। আমি খুব কষ্ট করে নাতনিকে নিয়ে থাকি।
রাতের বেলা আমাদের গ্রামের বেলা বলে একটা মেয়ে আছে, আমার নাতনির বান্ধবী ওদের বাড়িতে থাকে, আর দিনের বেলা সে আমার বাড়িতে থাকে। আমার নাতনি বেলার ভাইপো ভাইজিকে পড়ায়, ওরা ওকে ভালোবাসে, কিন্তু তবুও পরের বাড়ি বাবা, নিজের বাড়িতে যেভাবে থাকতে পারে পরের বাড়িতে গিয়ে কিভাবে থাকা সম্ভব? নজিরা বেগমের কথাগুলো এতক্ষণ সৈকত মন দিয়ে শুনল, তারপর বলল, আন্টি, আপনার কিছু চিন্তা করতে হবে না। আমি কালকে যাব আপনাদের বাড়িতে। আর আপনার কাছে কি কাগজপত্র আছে আমাকে দেবেন? আপনার ঘর পেতে অসুবিধা হবে না, এগুলো সরকারি প্রকল্পে, যদি কেউ যোগ্য হয় সরকার তাকেই দেয়, এখানে দালাল লাগে না। আপনি কেন দিতে গেছেন ওকে 25,000 টাকা? ওই টাকাটা হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে 1 মাসের মধ্যে আপনাকে আমি ঘর পাইয়ে দেবো ইনশাল্লাহ। সৈকতের কথা শুনে নজিরা বেগম উঠে পড়ে, সৈকতের হাত দুটো ধরে স্নেহের চুম্বন দেয় আর বলে, ঠিক আছে বাবা, আমার নাতনির একটা ফোন নাম্বার, আর আমার নাম নাজিরা বেগম। তুমি কখন যাবে আমাকে বলবে, আমি লোকের বাড়ি রান্না করি, সব সময় বাড়িতে থাকি না। সৈকত নজিরা বেগমের কাছ থেকে ফোন নম্বরটা নেয়। সেই দিন ব্যস্ত থাকায় ফোন করে না। তার পরের দিন রাতের দিকে সৈকতের কথা নজিরা বেগমের মনে পড়ে। সে ফোন করে আর বলে, হ্যালো, আমি কি নাজিরা বেগমের সাথে কথা বলছি? সরি, আমি নাজিরা বেগমের নাতনি। ফোনটা আমার, আমি এখন বাড়িতে নেই, কাল সকালে নানিকে গিয়ে দেব। কথাটা খুব মিষ্টি লাগে আর খুব চেনা চেনা লাগে সৈকতের, কিন্তু সে মনে করতে পারে না। একটু হালকা হেসে সৈকত বলে, কালকে বিকাল 5টায় আমি ওদের বাড়ি যাব, উনি যেন বাড়িতে থাকেন একটু বলে দেবেন। ঠিক আছে স্যার। ভাইয়া, কালকে কোথায় যাবি তুই? আমার ভাবিকে আনতে? কী সব উল্টোপাল্টা কথা বলছিস? ভাবি এলো কোথা থেকে? না মানে তুই ফোনে বললি কাল বিকেলে যাবি, আর ফোনের ওপাশে একটা মিষ্টি কণ্ঠস্বর শুনলাম, সম্ভবত একটা মেয়ের, তাই বলছিলাম মেয়েটা কি আমার ভাবি হয়? আগে তোর ব্যবস্থা করি, তারপর আমার। সৈকতের কথা শুনে নিধির মনটা খুব খারাপ হয়ে যায়। সে বলে, আমাকে কে বিয়ে করবে ভাইয়া? এত কিছু ঘটে যাওয়ার পর কোনো ভালো ছেলেই কি এগিয়ে আসবে আমার মতো খারাপ একটা মেয়েকে বিয়ে করার জন্য? নিধির কথা শুনে সৈকত বলে, কে বলছে তুই খারাপ? আমার বোন হলো ফুলের মতন পবিত্র, তার কোনো জায়গায় কলঙ্ক লাগতে পারে না। আর সামান্য ইকবাল, ও তোকে কি কলঙ্কিত করবে? তোর এই বড় ভাইয়া যতক্ষণ আছে তুই জানবি একটা পাহাড়ের আড়ালে আছিস, তোর কেউ কিছুই করতে পারবে না। সৈকতের কথা শুনে নিধির কান্না পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে তার ভাইয়াকে জড়িয়ে ধরে আর বলে, এই কথাটা অনেক দিন আগেই ভাইয়া বাবা বলেছিল, শুধু আমি চিনতে পারিনি, তাই তো? নিধিকে কথাটা সম্পূর্ণ করতে দিল না। তার আগেই সৈকত বলল, বাজে কথা বলা বন্ধ কর, বারবার এক কথাগুলো রিপিট করবি না, আমার শুনতে ভালো লাগে না। যা হয়ে গেছে সেটা পাস্ট, অতীতকে ভেবে শুধু কষ্ট পাবি? জীবনের অনেকটাই বাকি আছে, অনেক রাস্তা তোকে হাঁটতে হবে, আমি সব ব্যবস্থা করে দেবো, তোকে চিন্তা করতে হবে না। ওদের দুই ভাই বোনের কথার মাঝে রাজু বলল, জানিস আপু, আমার মনে হচ্ছে ভাইয়া কিছু একটা করে। আমি দেখতে পাচ্ছি সবাই ভাইয়াকে সার সার বলছে। আমি তো ভাইয়ার সাথে সব জায়গায় যাচ্ছি, কিন্তু ভাইয়া বলছে ও নাকি কিছু করে না, বাবার দোকানটা দেখাশোনা করছে, তাতেই লোক আমাকে সম্মান দিচ্ছে। আমার মনে হয় ভাইয়া মিথ্যা কথা বলছে। রাজুর কথা শুনে সৈকত হাসে আর বলে, না রে রাজু, আমি কোনো সেলিব্রিটি নই, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। মানুষের পছন্দ হচ্ছে আমার কাজকর্ম, তাই হয়তো তারা আমাকে সম্মান দিচ্ছে, তার বাইরে আর কিচ্ছুই নয়। তবে তোকে আমি বদলে দেব, তুই আর আজে বাজে ছেলেদের সাথে মিশবি না, তোকে আমি আবার স্কুলে ভর্তি করে দেব। তুই তো মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিস, কিন্তু এখন অনেক দিন পর্যন্ত পড়াশোনা করবি। সৈকতের কথা শুনে রাজু বলে, ভাইয়া আমার পড়াশোনা হবে না, আমি কিছু কাজ করব। তখন পাশ থেকে মায়া বেগম বলল, তুই ভালো পড়াশোনা শিখিস নি, কি কাজ করবি? আমি আমাদের দোকানের পাশে একটা জেরক্সের দোকান করব। এখন অনেক লোক তো জেরক্স করে, আমি জেরক্স করা শিখে নেব। আর ভাইয়াকে বলবো একটা মেশিন কিনে দিতে। তোমাদের দোকানের পাশের ঘরটা তো পড়ে আছে। দেখ, তোকে দোকান করে দেব, কিন্তু দোকানে যেন কেউ আড্ডা না দেয়, এতে ব্যবসার প্রভাব পড়বে।
তুই পরে বন্ধুদের নিয়ে আড্ডা দিস, কিন্তু দোকানে কিছু করা যাবে না। ভাইয়া তুই ওকে দোকান খুলে দিস না, শুধু টাকাটা জলে যাবে, ও কিচ্ছু করতে পারবে না। দেখবি 2 দিনে দোকান তুলে দিয়ে ওটা আড্ডা ঘর হয়ে গেছে। আমিও ওখানে থাকবো, আমি লক্ষ্য দেবো রাজু কি করছে, তারপর ব্যবস্থা নেব। আজকে সৈকত নজিরা বেগমের সাথে দেখা করতে এসেছে। এক ব্যক্তিকে বলতেই সে বাড়ি দেখিয়ে দেয়। সৈকত দেখে বাড়ি বলতে চারিদিকে দরমা দিয়ে ঘেরা, আর ওপরে খোলা চাউনি, একটা ঘর। বাইরে থেকে সৈকত ডাকে, নাচির আন্টি আছেন? সৈকতের গলা পেয়ে নজিরা বেগম বাইরে বেরিয়ে আসে আর সৈকতকে দেখে বলে, তুমি এসেছো? আমার নাতনি বলছিল তুমি নাকি কালকে ফোন করেছিলে, আজকে আসবে বলেছো, সেজন্য আমি আজকে কোথাও যাইনি, বিকাল থেকেই ঘরে আছি। তুমি এসো বাবা, ভিতরে এসো। সৈকত নজিরা বেগমের সাথে ঘরের ভেতরে ঢোকে। দেখে ঘরটা খুব ছোট। ঘরের ভেতরে একটা তক্তপোষ আছে, আর একটা কাঠের টেবিল আছে, আর ছড়িয়ে ছিটিয়ে কিছু জিনিসপত্র আছে। আর তার পাশে একটা ছোট ঘর আছে যেখানে রান্নার জিনিসপত্র আছে। ঘরের চারিদিকে দোরমা আর কিছুটা মাটি দিয়ে গাঁথা, আর ওপরে খোলা দিয়ে ছাউনি। নজিরা বেগম সৈকতকে একটা চেয়ারে বসতে দেয়। সৈকত কিছুক্ষণ অপেক্ষা করার পর নজিরা বেগমের সাথে এক মেয়ে ঘরে ঢোকে। মেয়েটাকে দেখে সৈকত মাথা ঘুরে যায়। সে মেয়েটাকে চিনতে পারে, এত সুন্দর হয়ে গেছে মেয়েটা, তার চোখের পলক পড়ে না। সে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তার মুখের দিকে তাকিয়ে থাকে। সেটা লক্ষ্য করে নজিরা বেগম বলল, স্যার এটা আমার নাতনি, এর নাম ঝুমুর। সৈকত ঝুমুরকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, কেমন আছো ঝুমুর? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কথাটা বলে ঝুমুর ছোট রুমটার ভেতরে ঢুকে যায়। আসলে ঝুমুর সৈকত আসবে বলে দোকানে মিষ্টি কিনতে গিয়েছিল। তারপর মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে সৈকতের দিকে এগিয়ে দেয়। সৈকত মিষ্টিগুলোর দিকে তাকিয়ে বলে, ঝুমুর, আমি তো মিষ্টি খাই না, আর তুমি কেন মিষ্টি আনতে গেছো? সৈকতের কথা শুনে ঝুমুর বলল, বাড়িতে কেউ এলে তাকে আপ্যায়ন করতে হয়, যাকে বলে অতিথি আপ্যায়ন। অনেকে অনেক কিছু দিয়ে করে, আমরা তো গরিব মানুষ, বেশি কিছু আয়োজন করতে পারলাম না, তাই এইটুকু আপনি গ্রহণ করুন। আপনি আমাদের বাড়িতে এসেছেন আর আমরা কিছু দেব না তা কি করে হয়? গরিব হলে আমাদেরও তো একটা মন আছে, আর এগুলো তো আমাদের পরম্পরা, বলুন। ঝুমুরের কথা শুনে সৈকত হাসলো, তারপর বলল, কালকে তোমার নানি গিয়েছিল আমার কাছে। ইকবাল নাকি তোমার নানিকে ঘর দেবে বলেছে, আর সেই কারণে 25,000 টাকা নিয়েছে। এটা তো ইকবাল ঠিক কাজ করেনি। তবে যাই হোক, তোমাদের ঘর দুয়ার ভালো নয়, আমি দেখতে পাচ্ছি। তোমাদের নানি অবশ্যই পাবে। তবে যা যা ডকুমেন্টস আছে সব তোমাদের কাছেই আছে তো? যদি থাকে আমাকে সেগুলো জেরক্স করে দাও, আমি ব্যবস্থা করে দেব। স্যার, এই জন্য আপনি কত টাকা নেবেন? ঝুমুরের কথা শুনে সৈকত চমকে যায়। সে বলে, টাকা কেন লাগবে ঝুমুর? এটা তো সরকারি প্রকল্প। যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, যাদের থাকার ঘর নেই, সরকার তাদের টাকা দেয়, তারা ঘর করে নেয়। কিন্তু এখানে কেন তোমাকে টাকা দিতে হবে ঝুমুর? তুমি তাহলে... আমার মাথা মোটা, আমি তো অত বুঝি না। সবাই বলছিল যে কিছু টাকা দিতে হয়। ইকবাল তো 25,000 নিয়েছে, এর আগে একজন বলেছিল সে নাকি 15,000 নেবে, আর একজন বলেছিল আমার নানিকে তার সাথে নাকি আমার বিয়ে দিতে হবে। সবাই কিছু না কিছু বলে, তাই আর কি বলছিলাম। আপনার কি ডিমান্ড আছে? ঝুমুরের কথা শুনে পাশ থেকে নানি বলে, সবাই সমান নয়, তুই কেন এভাবে কথা বলছিস ওর সাথে? আমাকে ও পাড়ার পিলু বলেছিল ওর সাথে দেখা করতে, আমি অনেক কষ্টে খুঁজে ওদের বাড়ি গিয়েছিলাম, আর তুই উল্টাপাল্টা কথা বলছিস। বাবা তুমি কিছু মনে করবে না, আমার নাতনিটা জীবনে অনেক আঘাত পেয়েছে, এত মানুষ ওকে ঠকিয়েছে, তাই তো এত খারাপ লোকের মাঝে ভালো লোককে এসে চিনতে পারছে না। পিলু মামা যেমন, তুমিও তেমন। এখন কেউ কারো উপকার করে বলো বিনা স্বার্থে? আজকাল এমন লোক আছে নাকি কোনো কিছু না নিয়ে এমনি এমনি তোমার উপকার করতে চলে এলো? কালকে ফোন করেছিল, আমি ভেবেছিলাম সিরাজ মামা হয়তো তোমার সাথে দেখা করতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি ঘরের জন্য ওনার কাছে গিয়েছিলে। আমি এখন আসছি। ঝুমুর, তুমি তাহলে সিরাজ মামা মনে করে মিষ্টি আনতে গিয়েছিলে, আমার জন্য নয়? আপনি নানির সাথে কথা বলুন, আমার পড়াতে যাওয়ার আছে,
আমি এখন যাব। না, তুমি কোথাও যাবে না। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি এখন চুপ করে বসবে। 1 ঘন্টা পর পড়াতে যাবে, ঠিক আছে? আমার যতক্ষণ কথা না শেষ হয় তুমি কিন্তু এখান থেকে 1 পাও নড়বে না। তুমি বসো এখানে। সৈকতের কথা শুনে ঝুমুর রেগে যায় আর বলে, মামার বাড়ির আবদার? আপনি বললে আমি আপনার কথা শুনবো কেন? আপনি আমার কে হন? আমি কে হই পরে বলবো। তুমি আমার কথা না শুনে 1 পাও এখান থেকে যাবে না। তুমি বসো এখানে। সৈকতের ঝাঁঝালো কথায় ঝুমুর সেখানে বসে। ঝুমুর, এই যে জায়গাটা, এটা কি তোমার নানুর নামে? আমি যতটা জানি আমার নানুর কিছু ছিল না। আমার নানু একজনদের বাড়িতে কাজ করত, আর এই 2 শতক জায়গা সেই ব্যক্তি নানুর নামে দান করেছিল। তারপর থেকে নানুর নামেই আছে। তোমার নানুর নামে যে কাগজপত্র আছে ওগুলোর 1 কপি করে জেরক্স করো। আর তোমার নানির আধার কার্ড, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব আমাকে দাও। আমি কালকে বিডিও অফিসে যাব। ঠিক সকাল 11টার সময় তুমি তোমার নানিকে নিয়ে বিডিও অফিসে চলে যাবে। কোনো ভয় পাবে না, আমি থাকবো ওখানে, কেমন? সৈকতের কথায় ঝুমুর হ্যাঁ না কিছুই বলে না, চুপচাপ নানির পাশে দাঁড়িয়ে থাকে। সৈকত মনে মনে বলে, ঝুমুর, তোমাকে আমি আজও ভুলতে পারি না। সেই মিষ্টি কিশোরীর প্রেমে আমি তো অনেক দিন আগেই পড়ে গেছি। তুমি এখন আরও মিষ্টি হয়ে গেছো। আর তো তোমাকে ছাড়া যাবে না। সব শুনবো আমি তোমার মুখ থেকে। খুব তাড়াতাড়ি তোমাকে আপন করে নেব। সৈকত যখন মনে মনে এই কথাগুলো ভাবছে তখন তার নানি নজিরা বেগম বলে, কত লোক আমাদের প্রতিশ্রুতি দিল, কিছু করে দিল না। ভোট এলে নেতাদের প্রতিশ্রুতি আরও বেড়ে যায়, তাই তো মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে। ঝুমুর বারণ করেছিল আপনার কাছে যেতে, তবুও আমি গিয়েছিলাম আশা নিয়ে। জানি না এবার কি হবে। স্যার জানেন তো, খুব কষ্ট হয় এই ঘরটায় থাকতে। বৃষ্টির সময় জল পড়ে সারা রুমে। তারপর মেয়েটা বড় হয়েছে, ওকে এই পরিবেশে রাখা ঠিক নয়। আমার বয়স হয়েছে, আমি নিজের জন্য অত চিন্তা করি না, কিন্তু মেয়েটার জন্য খুব চিন্তা হয়। তাই ও ওর বান্ধবীদের বাড়িতে থাকে। ওরা ওকে খুব ভালোবাসে। ওদের বাড়িতে বাচ্চাদের পড়ায় আর রাতে ওর বান্ধবীর কাছে শোয়। মেয়েটার কপাল ভালোই ছিল, কী যে হলো। নানিকে থামিয়ে দিয়ে ঝুমুর বলে, এবার তুমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস বলো। কে কবে সম্রাট হয়েছে, কার সাথে কার যুদ্ধ হয়েছে, কে যুদ্ধে জয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে, সব একটার পর একটা খুলে বলো। ও তো এসেছে তোমার উপকার করতে, সবাই চলে গেছে, ওই খালি বাকি ছিল। দেখো, টুপি পরানোর জন্য এই ব্যক্তিও বসে আছে, বুঝলে বুড়ি? আর ব্যাটারি নষ্ট করো না। ব্যাটারি তো অনেক দাম বেড়ে গেছে। নিজের আত্মসম্মান নিজের কাছে রেখে দাও, অন্যের কাছে বিলিয়ে দিও না। ঝুমুরের কথাগুলো শুনে সৈকত বুঝতে পারে ওর ভেতরে নিশ্চয়ই কোনো কষ্ট আছে। যাই হোক, পরে সব জেনে নেবে সে। তখন উঠে পড়ে আর নানিকে উদ্দেশ্য করে বলে, নানি, আজকে আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। আগে আপনার কাজটা করে দিই, তারপরে সে একদিন মিষ্টিমুখ করব। আরেকটা কথা, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে তুমি করে বলবে, আর স্যার বলবে না। কেন? স্যার বললে কি হবে? তোমাকে বলবো কেন? অসুবিধা আছে তাই বললাম। কথাটা বলে সৈকত নজিরা বেগমের থেকে বিদায় নিয়ে ঝুমুরের কানে কানে বলে, ওই গো, শুনছো? কথাটা শুনে ঝুমুর চমকে যায়। সে সৈকতের দিকে তাকিয়ে থাকে। সৈকত চোখ টিপ দিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় বলে, কাল দেখা হচ্ছে। বাবা, মিতালি কেন যে ওই ভুল করলো সেটা আমি জানি না। ও আমাদের ছেলের কথা ভাবলো না। নিজাম সরকারের কথায় ফারুক আলী রেগে গেল আর বলল, ওর কথা বললে না, ও কখনোই আমার মেয়ে ছিল না। সামান্য বিয়েতে আমি সোনা দিতে পারবো না বলে কম অশান্তি করেনি। শেষে সৈকত দায়িত্ব নেয়। ওই মিতালির জন্য নিজের টাকা থেকে নিজের গাড়ি দেয়। ও যেদিন ছেলেকে রেখে বাড়ি থেকে চলে যায় পরপুরুষের হাত ধরে, তারপর থেকে আমার কাছে মৃত। তাই আমার কাছে ওর কথা বলবে না। জানেন বাবা, আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি, পরীক্ষা দিয়েছি, তারপর বিডিও অফিসে এই চাকরিটা পেয়েছি। মিতালি সামান্য ভুলে আজ আমার সম্মান মাটির সাথে লুকিয়ে যাচ্ছে। আমার কলিগরা আমাকে দেখে হাসছে। আমি কিছু বলতে পারছি না। নিজের স্ত্রীকে সে রক্ষা করতে পারে না। সে বিডিও অফিসে চাকরি করার যোগ্য নয়। এতে তোমার কোনো দোষ নেই, সবই আমাদের দোষ।
ফারুক আলীর মেয়ে মিতালি নিজাম সরকারের সাথে 8 বছরের দাম্পত্য জীবন কাটায়। ফেসবুকে এক গুজরাটি ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িত হয়ে পড়ে। 5 বছর ছেলেকে রেখে সেই ব্যক্তির সাথে সে ঘরে ছাড়ে। মিতালি খুব অহংকারী মেয়ে ছিল। ছোট বাচ্চার কথা সে ভাবেনি, না বয়স্ক মা বাবার কথা ভেবেছে, না স্বামী সন্তানের কথা চিন্তা করেছে। স্বার্থপর মেয়ে ছিল সে। তার বোন চৈতালি বিয়ে হয়ে গেছে, সে শ্বশুরবাড়িতে ভালোই আছে। এদিকে নাজিমা বেগম বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সৈকত এগিয়ে আসে আর বলে, নানিমা একা এসেছেন? ঝুমুর কোথায়? ঝুমুর আসেনি, বিডিও অফিসে গিয়ে পায়ের জুতা ছিঁড়ে গেছে, আর জুতো কেনার পয়সা নেই, কিছু কাজ হবে না, তাই আসেনি। যে ফোন নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেই ফোনটা কার কাছে আছে? ওটা ঝুমুরের কাছে আছে। আমি তো ফোন অত বুঝি না, ওর কাছেই থাকে, আর ওই নাম্বারটাই সবার কাছে দেয়া থাকে। তারপর সৈকত ঝুমুরকে ফোন করে। ফোন কেটে যায়, ঝুমুর ফোন তোলে না। পরপর 5 বার ফোন করে কিন্তু ঝুমুর ফোন তোলে না। সৈকত বিরক্ত হয়। সে কিছু না বলে নাজিরা বেগমকে নিয়ে বিডিও অফিসে ঢোকে। সৈকতকে দেখে বিডিও সাহেব মাহমুদ চৌধুরী বলেন, স্যার আপনি এখানে কি দরকার? মাহমুদ চৌধুরীর কথায় সৈকত বলে, এই ভদ্রমহিলার নাম নাজিরা বেগম। এই মহিলার স্বামী নেই, ছেলেও নেই, কেবলমাত্র একটা নাতনিকে নিয়ে থাকেন। ওনার স্বামী একজনের বাড়িতে কাজ করতেন, 200 জায়গা থাকার জন্য ওনাকে লিখে দিয়েছেন। ওনার সব কিছু সঠিক তথ্য থাকার পরেও উনি ঘর পাচ্ছেন না। ওনার ঘরের অবস্থা খুবই খারাপ। আমি কালকে গিয়ে দেখে এসেছি। এর আগে রাজনীতিবিদ ইকবাল খান ওনার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে ঘর দেবে বলে, কিন্তু আজও ঘর দেয়নি। এদিকে সরকার প্রত্যেকটা মানুষের থাকার জন্য ঘর দেবে বলেছে, কিন্তু নিচুতলার কর্মীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। সরকারি প্রকল্প, সেখানে কেন টাকা লাগবে? সরকার মানুষকে ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু কিছু মানুষ তার সুযোগ নিচ্ছে আর সরকারের বদনাম করছে। এই মহিলা আর্থিক অবস্থা খুবই খারাপ, সব দিক থেকেই পিছিয়ে আছে। তাই আজকে আমি এসেছি 1 মাসের মধ্যে উনি যেন ঘর পান, আর টাকা ওনার অ্যাকাউন্টেই ঢোকে। সমস্ত তথ্য প্রমাণ আমি নিয়ে এসেছি, প্রয়োজন হলে আপনি দেখে নিন। সৈকতের কথা শুনে মাহমুদ চৌধুরী বলেন, দেখুন স্যার, সকল মানুষের ভালো থাকার জন্য সরকার এই ব্লকের মাধ্যমে টাকা দেয়। আমরা ব্লক থেকে সেই সব মানুষদের কাছে লোক পাঠাই, তারা আমাদের কাছে এসে রিপোর্ট দেয়, আর আমরা সেই মতো সরকারকে জানাই, সরকার টাকা পাঠিয়ে দেয়। এখানে সরকারের কোনো দোষ নেই, কিন্তু এখানে যারা এসব গরিব অসহায় মানুষদের নিয়ে কাজ করে তারা সুবিধে নেয়। এর আগে ইকবাল সাহেব কোনোদিনই কোনো ব্যক্তির জন্য সুপারিশ করেনি। উনি খুব অন্যায় কাজ করেছেন। আর এই মহিলিকা থানায় ওনার নামে FIR করতে বলুন। উনি যদি এই কাজ করে থাকেন তাহলে খুব অন্যায় করেছেন। তবে স্যার, আপনি যখন এসেছেন চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেব। মাসুম চৌধুরী কথা শুনে সৈকত বলে, ধন্যবাদ, আমি আপনার কাছে এটাই এক্সপেক্ট করেছিলাম। বিডিও অফিস থেকে কথা বলে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সৈকতের সাথে নিজাম সরকারের দেখা হয়। নিজাম সৈকতকে চিনতে পারে আর বলে, আপনাকে আমার খুব চেনা লাগছে। যদি কিছু মনে না করেন, আপনার নাম কি সৈকত আহমেদ? আপনি ফারুক আলীর বাড়িতে থাকতেন? নিজাম সরকারের কথা শুনে সৈকত নিজামের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমি বুঝতে পারছি আপনি নিজাম সরকার, মিতালির হাজবেন্ড। মিতালির কথা বলতে গিয়ে নিজামের মুখটা ছোট হয়ে যায়। সৈকত নিজামের দিকে তাকিয়ে বলল, কি হলো নিজাম সাহেব, কিছু কি সমস্যা? সমস্যা আছে, পরে বলবো। আগে বলুন আপনি কেন এখানে এসেছেন, আর আমাদের বিডিও সাহেব আপনাকে কেন স্যার বলেছিলেন? তা আপনি কি বড় কোনো অফিসার? না না, আমি বড় অফিসার হতে যাব কেন? আমি গরিব খেটে খাওয়া মানুষ। আমি এখানে এসেছি এই মহিলাকে নিয়ে। উনি খুবই দরিদ্র, ওনার থাকার মতন ঘর নেই, আর এখন সরকার থেকে গরিব অসহায় মানুষদের ঘর দিচ্ছে। ওনার সব কিছু ঠিক তথ্য আছে, তবুও উনি পাচ্ছেন না। কিছু মানুষ দরিদ্রতার সুযোগ নিচ্ছে। ঘর দেবে বলে ইকবাল বলে এক ব্যক্তি 25,000 টাকা নিয়েছে, কিন্তু আজও সেই ঘর পায়নি উনি। অথচ সরকারি প্রকল্পে উনি যোগ্য, সেখান থেকে ওনাকে বঞ্চিত করা ঠিক নয়। তাই আমি ওনাকে সাহায্য করলাম। আজকে ভিডিওতে এসেছিলাম, সব কিছু জমা দিয়ে গেলাম। দেখা যাক সরকার কি করে। নিজাম সাহেব, আপনি কি এখানে চাকরি করেন? হ্যাঁ, আপনি তো জানেন আমি আগে একটা প্রাইভেট স্কুল পড়াতাম, তারপরে এই ভিডিওতে চাকরিটা পাই। একদিন আসুন না আমাদের বাড়িতে, আমি সব কিছু বলবো। ঠিক আছে, আমি যাব।
আপনি আমাদের বাড়িতে আসবেন। এখান থেকে খুব বেশি দূর নয় আমাদের বাড়ি, বারাসাত থানার মধ্যে আমাদের বাড়ি। রাতের দিকে সৈকত ঝুমুরকে ফোন করে। ঘুম ঘুম চোখে ঝুমুর ফোন তোলে আর বলে, তোমার ফোনে আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, কাল বিকাল 5টার মধ্যে তুমি ওখানে চলে আসবে। যদি না আসো তাহলে আমি তোমার বাড়িতে যাব লোক নিয়ে, তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। কে বলছেন আপনি? ঝুমুরের কথা শুনে সৈকত ফোন কেটে দেয়। ঝুমুরের ঘুম উধাও হয়ে যায়। সে সাথে সাথে মেসেজ চেক করে দেখে একটা রেস্টুরেন্টের ঠিকানা। তার রাতে ঘুম হয় না। তার পরের দিন সৈকতের দেওয়া ঠিকানায় ঝুমুরের সাথে দেখে সৈকত আগে থেকে সেখানে অপেক্ষা করেছে। ঝুমুর ধীর পায়ে সেখানে এগিয়ে যায়। ঝুমুরকে দেখে সৈকত ঝাঁঝালো স্বরে বলে, কাল কি হয়েছিল? আমার ফোন তুলোনি কেন? আমি কি মজা করতে তোমার ফোন করেছিলাম? তুমি জানো না তোমার নানি চোখে ভালো দেখতে পায় না, সে সই করতে পারছিল না, তাই তো তোমাকে ফোন করেছিলাম। আমাকে কেন দেখা করতে বলছেন? আগে সে কথা বলুন। আমার কাজ আছে, আমি এক্ষুনি চলে যাব। আমার সাথে কথা বলাটা সবার আগে জরুরি। যদি আজকে পড়ানোর দিন থাকে তুমি তাদেরকে ফোন করে জানিয়ে দাও আজ তুমি পড়াতে পারবে না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার সময় নেই। আপনি পড়ালে তবে ওরা আমাকে মাইনে দেবে, তাহলে আমার চলবে কি করে? একদিন যদি না পড়াও ওরা কিছু বলবে না, আর আমি ওদের সাথে কথা বলবো যাতে তোমার বেতনটা না কাটে। অত উপকার করতে হবে না, আমি এখন আসছি। কই গো, শুনছো ঝুমুর সোনা? কথাটা শুনে ঝুমুর দাঁড়িয়ে পড়ে। তারপর পিছন ফিরে সৈকতের দিকে তাকায়। তারপর বলে, আমি সব বুঝতে পেরেছি, আমাকে এভাবে ডাকবেন না। কেন? ডাকলে কি হবে? কেন বোঝেন না? আমি দুর্বল হয়ে পড়ি। ঝুমুরের কথা শুনে সৈকত দাঁড়িয়ে পড়ে। সে ঝুমুরের হাত ধরে তার সামনে বসায়, তার গালে হাত দিয়ে বলে, চিনতে যখন পারছে এসব সব কিছু আমায় খুলে বলো, কি হয়েছে? সৈকতের কথা শুনে ঝুমুর তার গাল থেকে সৈকতের হাত সরিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমি কারো সিম্প্যাথি পেতে চাই না, দয়া করে ওগুলো আমাকে দেখাবেন না, আর আর আমার কাছে আসবেন না। আমি যেমন আছি আমাকে আমাকে সেভাবেই থাকতে দিন। ঝুমুরের কথা শুনে রেগে যায় আর ঝাঁঝালো স্বরে বলে, কি বলছো কি? আমি তোমাকে সিম্প্যাথি দেখাচ্ছি? উল্টোপাল্টা কথা একদম বলবে না। আমি তোমার সম্পর্কে জানতে চাই। তুমি মিতালিদের বাড়িতে পড়তে যেতে, তারপর কি হয়েছিল? তোমার বাবা তো চাকরি করতো, তোমাদের অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু এখানে তুমি তোমার বয়স্ক নানির কাছে পড়ে আছো। তোমার মা বাবা কোথায়? তোমার ভাই কোথায়? আমি এসব কথা জানতে চাই। তোমাকে কেন আমি সহানুভূতি জানাবো? আমার বইয়ে গেছে, আমি তোমাকে চিনতাম তাই তোমাকে জিজ্ঞেস করেছি, এর বাইরে কিচ্ছু নয়। বলা না বলা তোমার কর্তব্য, এতে আমার কিচ্ছু যায় আসে না। সৈকতের ঝাঁঝালো কথা শুনে ঝুমুর কান্নায় ভেঙে পড়ে। তারপর বলে, আমাকে ভুল বুঝবে না, আমি অসহায়। আমি চাইছিলাম তুমি ফিরে এসো। আমি তোমাকে ভুলতে পারিনি। তুমি যেদিন আমাদের বাড়িতে এসেছিলে আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। তারপর তুমি যখন বলেছিলে কই গো শুনছো, তখন মনে হলো এই সেই মানুষ। আমি যার অপেক্ষায় আছি, যাকে আমি ভরসা করতে পারি, যাকে বিশ্বাস করতে পারি, যার সাথে সব কিছু শেয়ার করতে পারি, সেই মানুষটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। আর এতদিন পর সে আমার কাছে এসেছে। তুমি যখন আমায় ফোন করেছিলে আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে দেখা করে নানিকে নিয়ে যাই, কিন্তু আমার মনের মধ্যে একরাশ অভিমান জমা হয়েছিল, তাই আমি যাইনি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করতাম। তুমি তো মিতালি আপুদের বাড়ি থেকে চলে গেলে, তারপর সব কিছু ঠিক ছিল। আমি অন্য জায়গায় প্রাইভেট পড়তাম, আমি মাধ্যমিক পাশ করলাম, তখনও সব ঠিক ছিল। আমি যখন 11-এ ভর্তি হলাম তখন থেকে আমাদের জীবন বদলে গেল। আমার বাবা যে কোম্পানিতে কাজ করতো সেখানে লক আউট হয়, কোম্পানি বন্ধ হয়ে যায়, আমার বাবা বেকার হয়ে যায়, আমার বাবা মানসিক ডিপ্রেশনে চলে যায়। বাড়িতে আমাকে, মাকে, ভাইকে খুব মারধর করতো। তারপর একদিন খাবারের সাথে আমার বাবা বিষ দেয়, কিন্তু সেদিনের খাবারটা আমি খাইনি, শরীরটা খারাপ ছিল, বলেছিলাম পরে খাবো, পরে আর খাওয়া হয়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমি ঘরের মধ্যে দেখেছিলাম আমার বাবাকে, মাকে আর আমার ভাইকে পড়ে আছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কাদার মতো শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। কোনোভাবে দরজা খুলে আমাদের বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসেছিলাম,
সে তো ডাক্তারকে ফোন করে, ডাক্তার চেক আপ করে বলে ও অনেক আগেই মারা গেছে। থানায় খবর দেওয়া হয়। আমার চোখের সামনেই আমার বাবা, মা আর ভাইয়ের লাশটা ওরা নিয়ে চলে যায়। খবর পেয়ে আমার নানি ওখানে যায়, কিন্তু সেও খুব ভেঙে পড়ে। সবাই সান্ত্বনা দেয়, এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করো, নাতনির মুখের দিকে তাকাও। আমার নানি তারপর আমাকে নিয়ে ওর কাছে চলে আসে। নানি লোকের বাড়িতে রান্না করতো, তারা নানিকে খুব ভালোবাসে। আমি উচ্চ মাধ্যমিকে পাশ করি, আর পড়া হয়নি। এখানে বেলাদের বাড়ি আমি থাকি। নানি ওখানে আমাকে রেখে এসেছে। এখানকার পরিবেশে আমাকে রাখা যাবে না। বেলা আপু আমাকে খুব ভালোবাসে, তার ভাইয়ার মেয়ে ছেলে আছে। আমি তাদের প্রাইভেট পড়াই, রাতের বেলা ওখানে থাকি, আর দিনের বেলা বাড়িতে। এখানে বসে আমি ঠোঙা তৈরি করি। এই হলো আমার গল্পের কাহিনী। আর কি জানতে চাও বলো? এতক্ষণ ঝুমুরের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কাহিনী শুনলো। তারপর সৈকত বলল, এটা তো তোমার নানি বাড়ি, কিন্তু তোমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি? বাবার বাড়ির কথা বলতেই ঝুমুরের মনটা খারাপ হয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ থাকে। সেটা লক্ষ্য করে সৈকত বলে, থাক, যদিও অসুবিধা থাকে তাহলে বলতে হবে না। অসুবিধে সেরকম নেই। আমার বাবা বড় লোকের ছেলে ছিল, কিন্তু আমার বাবা ভালোবেসে আমার মাকে বিয়ে করে। আমার মা গরিব ঘরের সন্তান, তাই বাবার ফ্যামিলি এই বিয়েটা মেনে নিতে পারেনি। বিয়ের পর বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়, তারপর মাকে নিয়ে চলে যায়। সেখানে সেই ভাড়া বাড়িতে থাকতো। সেখানে আমি আর আমার 3 বছর পর ভাইয়ের জন্ম হয়। বাবার প্রমোশন হয়, স্যালারি ভালো পাচ্ছিল। বাবা একটা জায়গা কিনেছিল, সেটা মায়ের নামে ছিল। ভবিষ্যতে একটা বাড়ি করার ইচ্ছা ছিল। তারপর তো সব এলোমেলোই হয়ে গেল। সেই জায়গাটা এখনো আছে, তার ডকুমেন্ট আমার কাছে আছে, কিন্তু কোন জায়গা আমি ঠিক বলতে পারবো না। আমার নানি আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছিল, কিন্তু ওরা আমাকে অবৈধ সন্তান বলে তাড়িয়ে দেয়। ঠিক আছে, তোমার কাছে যে কাগজপত্রগুলো আছে তোমার মায়ের নামের জায়গার জন্য, ওই কাগজটা আমাকে একবার দেখাবে, আর তোমার বাড়ির ঠিকানা আমাকে বলবে। আমার বাড়ির ঠিকানা নিয়ে তুমি কি করবে? তাকে তার অধিকার ফিরিয়ে দেব। আর সেই মিষ্টি মেয়েটাকে আমি এখনও ভালোবাসি। সেই মিষ্টি ঝুমুর সোনা আজ অনেক বড় হয়ে গেছে, তাই আরেকবার আদর করে বলতে চাই, কই গো, শুনছো? সৈকতের কথা শুনে এবার ঝুমুর হাসতে শুরু করেন। তোমার এই কথাগুলো আমাকে পাগল করে দেয়। কাগজপত্র কোথায় আছে আমাকে দেখতে হবে, তারপর দেব। আর তোমাদের বাড়ির ঠিকানাটা দাও। আমি বাবার মুখে গল্প শুনেছি, আর নানির সাথে একবারই গিয়েছিলাম। ওরা খুব অপমান করে আমাকে আর নানিকে তাড়িয়ে দিয়েছিল। আমাদের বাবার বাড়িটা বনগাঁ থানায় অন্তর্গত। সৈকত তারপরের দিন ঝুমুরের কাছ থেকে কাগজপত্র নেয় আর ওর বাড়ির অ্যাড্রেসটা ভালো করে শুনে নেয়। আজকে সৈকত হাসপাতালে এসেছে। সৈকতের সাথে এলাকার 2 জন ছেলে আসে। সৈকতকে দেখে হাসপাতালের সুপার তামিম বলে, স্যার, আপনি আগে বললেন না কেন যে এখানে আসবেন? হাসপাতালের সুপারের কথায় সৈকত হাসে, কিছু বলে না। হঠাৎ এক মহিলা কণ্ঠ তার কানে আসে। সেই মহিলা বলছে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে অক্সিজেন দাও, আমি বাঁচবো না। মনোয়ারা বেগমের কথা কেউ শুনছে না। একটা নার্স তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সৈকত সেই মহিলাটার কাছে যায় আর নার্সকে বলে, আপনি ওনাকে বকছেন কেন? ওনার শ্বাসকষ্ট হচ্ছে, দেখছেন না উনি কেমন করছে? সৈকতের কথায় কর্মরত নার্স শিলা বেগম বলে, শিলা বেগম বলল, শ্বাসকষ্ট হলে আমাদের কিছু করার নেই, এখানে অক্সিজেন নেই। ওনার বাড়ির লোককে বলেছি ওকে অন্য জায়গায় ভর্তি করে দিন, কিন্তু ওরা কাল থেকে আসেনি, তাহলে আমরা কাকে বলবো? নার্স শিলা বেগমের কথা সৈকত বলে, ম্যাডাম 1 মিনিট, অক্সিজেন সিলিন্ডার নেই মানে? আপনি কি বলছেন? এত বড় সরকারি হসপিটাল, কত ইমার্জেন্সি রোগী আসে, অথচ অক্সিজেন ক্রাইসিস কেন? এখানে অক্সিজেন কম থাকে। তারপর এখানকার লোকাল রাজনৈতিক নেতা মহিসিন খানের স্ত্রী অসুস্থ, তার জন্য অক্সিজেন নিয়ে যায়। তার স্ত্রী অসুস্থ তো কী হয়েছে? এখান থেকে অক্সিজেন নিয়ে যাবে কেন? ওনার পয়সা আছে, খোলা মার্কেট থেকে অক্সিজেন ভাড়া নিয়ে যান। সৈকতের কথায় শিলা বেগম চুপ হয়ে যায়।
সৈকতকে দেখতে পায় হাসপাতালে, আর একটা নার্স ইশারায় শিলা বেগমকে চুপ করতে বলছে। সৈকত বুঝতে পারে, শিলা বেগমকে বলে, ম্যাডাম, তাহলে এই সমস্যা প্রতিদিনকারই। এখানে অনেক রোগী অক্সিজেনের অভাবে মারা যায়, আর যাদের পয়সা আছে তাদের অন্য জায়গায় ভর্তি করে দেওয়া হয়। ইনস্ট্রুমেন্ট কেনার জন্য লাখ লাখ টাকা অনুদান দেয়, আর আপনারা সেগুলো লোককে দান করেন। কথাটা বলিস, আমি হসপিটাল সুপারের ঘরে ঢুকলাম এবং হসপিটাল সুপারকে বিনা পয়সায় অক্সিজেনের জোগাড় করতে বলে সেটা নিয়ে অবিলম্বে বের হই। সৈকতের কথায় সুপার তাড়াতাড়ি অক্সিজেনের ব্যবস্থা করে, আর রাজনীতিবিদ মহসিন খানের কাছ থেকে অক্সিজেনের সিলিন্ডার ফিরিয়ে নিয়ে আসে। সৈকতের সেই রোগীর কাছে আবার যায়। ততক্ষণে অক্সিজেন পেয়ে রোগী অনেকটাই চাঙ্গা হয়েছে। সৈকতকে দেখে সে চিনতে পারে না, তার বয়স হয়েছে, চোখে আবছা দেখে। সৈকত তাকে বলে, নানি কেমন আছেন, আর আমাকে চিনতে পেরেছেন? কথাটা শুনে মনোয়ারা বেগম কিছুটা মনে পড়ে যায়। সে অনেকক্ষণ ধরে সৈকতের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু বুঝতে পেরে সে কান্নায় ভেঙে পড়ে আর বলে, হ্যাঁ, আমি তোকে চিনতে পেরেছি। আমার বয়স হয়েছে তাই বুঝতে পারিনি। তখন আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি কথা বলার অবস্থায় ছিলাম না। তুই আমায় ক্ষমা করে দে রে। তুই ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। তোকে ওইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। নিধির কোনো দোষ ছিল না। আমি নিধিকে উস্কানি দিতাম বলে নিধি তোর সাথে এরকম ব্যবহার করে। নিধির বয়স তখন কম ছিল, আমি যা বলতাম সে তাই করতো। কিন্তু মায়া আর রশিদ ওরা দুজনেই তোকে ভালোবাসতো। তুই চলে যাওয়ার পর ওরা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। মায়া বলে আমি নাকি ওর সোনা সংসার শেষ করে দিয়েছি। আসলে আমি তোর মাকে হিংসা করতাম। তোর মা না চাইতে সব পেয়ে গিয়েছিল। ভালো ঘর, ভালো ঘর সব তোর মায়ের কপালে ছিল। তোর মা আমার মায়াকে নিজের যা করেছিল, কিন্তু আমার মনে শান্তি ছিল না। সবাই তোর মায়ের প্রশংসা করতো, কিন্তু আমি হিংসা করতাম। তোর মায়ের এই মিষ্টি ব্যবহার, লোকের কাছে ভালো হয়ে থাকা আমার অসহ্য হয়ে উঠেছিল। তারপর হঠাৎ করে তোর বাবা মারা যায়। তখন থেকে আমি পরিকল্পনা করি যেভাবেই হোক ওই সংসারে গিয়ে আমি থাকবো। ঠিক সেই সময় আমি মায়াকে বলি, তোর ভাই এখানে থাকে না, আমার একা থাকার অসুবিধে, আমি তোর কাছে গিয়ে থাকবো। মায়া সরল মনে আমাকে নিজের সংসারে থাকতে দেয়, কিন্তু আমার সেটা উদ্দেশ্য ছিল না। তোর মাকে জ্বালানোটাই ছিল আমার উদ্দেশ্য। তোর বাবা মারা যাওয়ার পর তোর মা বিছানায় নাই, আমি সেই সুযোগটা পেয়ে যাই। আর তোর মায়ের ছেলে বলে আমি তোকে কষ্ট দিই। আমার মনে হচ্ছিল তোকে কষ্ট দেওয়া মানে তোর মাকেও কষ্ট দেওয়া। তোর মা মরে গেলেও আমার মনে শান্তি ছিল না। আমি আরও হিংস্র হয়ে উঠেছিলাম। তবে কিভাবে কষ্ট দেবো, যত রকমের পন্থা আমি সব অবলম্বন করলাম। নিধি ও রাজুর ব্রেন ওয়াশ করতে লাগলাম। রাজু তখন ছোট, অত গুরুত্ব দিত না, কিন্তু নিধি খুব তাড়াতাড়ি বিষয়টা বুঝে গেছিল, তাই আমার কথা মতো কাজ করছিল। একসময় সহ্য করতে না পেরে তুই বাড়ি থেকে চলে গেলি। আমি খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু এই আনন্দে যে আমার কাল হবে আমি বুঝতে পারিনি। মায়া আমাকে আমার বাড়ি পাঠিয়ে দেয়। তার কিছুদিন পর আমার ছেলে এক প্রবাসী মেয়েকে বিয়ে করে চাকরি ছেড়ে দিয়ে আমাদের সংসারে ওঠে। সেই মেয়েটা ডিভোর্সি মহিলা ছিল আর এক সন্তানের মা। সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। কথাটা শেষ করে মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে সৈকতের হাত দুটো ধরে আর বলে, দাদু ভাই, তুই আমায় ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আল্লাহর কাছে আমি অনেক পাপ করেছি। তোর মতো মিষ্টি মা বা মা হারা অনাথ ছেলেকে এইভাবে কষ্ট দিয়ে আমি ঠিক কাজ করিনি। আমি আর বাঁচবো না দাদু ভাই। শুধু আমার শেষ ইচ্ছা, আমি যখন মরে যাব তুই আমার কবরে মাটি দিবি, আর তোর চাচি ও তোর ভাই বোনেদের আমার কাছে একবার নিয়ে আসবি। আমি ওদের দেখবো। তুই আমায় ক্ষমা করে দে না দাদু ভাই। মনোয়ারা বেগমের কথা শুনে সৈকত বলে, নানি, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? তুমি কি করছো যে তুমি ক্ষমা চাইছো? তুমি তো কোনো অন্যায় করনি। তুই কি বলছিস দাদু ভাই? তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম আর তুই বলছিস আমি অন্যায় করিনি? আমার হিসাবে তুমি কোনো অন্যায় করনি। তুমি আমার মাকে হিংসা করতে, আর তুমি তোমার মায়ের ভালো চাইতে। এটা তো স্বাভাবিক। নিজের মেয়ের ভালো চাওয়াটা কোনো অপরাধ নয়। আমার মা সমাজে সবার কাছে ভালো হবে এমন তো কথা নয়। কিছু মানুষের কাছে মায়ের ব্যবহার, মায়ের কাজকর্ম ভালো লাগতো, সেই সকল মানুষগুলো মাকে ভালো বলতো। মায়ের ব্যবহার তোমার কাছে ভালো লাগেনি, তাই তুমি মাকে সহ্য করতে পারো না। এর মানে এই নয় তো যে তুমি খারাপ। নানি, তুমি খুব ভালো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি আবার তোমার মেয়ের বাড়ি গিয়ে থাকবে। আমি এক্ষুনি খবর দিচ্ছি, চাচি, নিধি, রাজু ওরা সবাই আসবে। আমি তোমাকে নিয়ে যাব।
সৈকতের কথা শুনে মনোয়ারা বেগমের চোখের জলে বন্যা দেখা দিল। সৈকতের হাত ধরে চোখের জল মুছিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ডাক্তারের কাছ থেকে আগেই জানতে পেরেছিল নানির হার্টের প্রবলেম। এর আগে 2 বার হার্ট অ্যাটাক করেছে। বয়স হয়েছে, তাই বুকে মেশিন বসানো যাবে না, সেই সাথে হাই সুগার, হয়তো খুব যত্নে রাখলে মাস 6 বাঁচবে। তাই সৈকত মৃত্যু পথযাত্রী মানুষটাকে কষ্ট দিল না। হাসপাতাল থেকে ছুটি নিয়ে সৈকত মনোয়ারা বেগমকে নিজের বাড়িতে নিয়ে গেল। সৈকতের সাথে তার পাড়ার 2টো ছেলে ছিল, তারা সহযোগিতা করলো। কেউ বুঝতে পারছে না সৈকত সাদামাটা সাধারণ ছেলে, অথচ তার কিসের এত ক্ষমতা, তাকে সবাই স্যার স্যার করছে। এদিকে রাজনীতিবিদ মহসিন খান জানতে পেরেছে সৈকত নাকি এসবের মূলে আছে। অনেক কষ্টে প্রচুর পয়সা খরচ করে তার ছেলে জামিনের ব্যবস্থা করেছে। ইকবাল বাড়িতে এসেই তার বাবাকে বলছে, বাবা, তুমি চিন্তা করো না, আমি এই ছেলেকে ছাড়ব না। ওর জন্য আমি জেলে ছিলাম। মা অসুস্থ, সেই অক্সিজেন সিলিন্ডারও ওখান থেকে নিয়ে চলে গেছে। হাসপাতালে নার্সদের বকাবকি করেছে যে খাবার সরবরাহ করে সেই ডিপার্টমেন্টের সাথে চেঁচামেচি করেছে যাতে রোগীদের ভালো খাবার দেওয়া হয়। এতদিন হাসপাতালে আমাদের দাপট ছিল, এবার সব যেতে বসেছে। থানার ওসি আমার বন্ধু ছিল, ও আর আমার সাথে যোগাযোগ করছে না। আমি বুঝতে পারছি না এই সৈকত আহমেদ একটা সাধারণ ছেলে হয়ে কিসের ক্ষমতা বলে দাপট দেখাচ্ছে। এর গোপন রহস্য আমাকে জানতেই হবে। ডিএম শেষ পর্যন্ত সৈকতকে স্যার বলছে, আর আমি ওর বোন নিধিকে ছাড়ব না। ও আমাকে ধর্ষণ কেসে ফেলেছে, দোষ আমার একার ছিল না, দোষ ওরও ছিল। ও তো আমার সাথে সম্পর্ক করেছিল, সেখানে আমি কেন একা শাস্তি পাবো? আমার অপরাধ কী ছিল? আমি বিবাহিত ছিলাম, সেটা ওর কাছে লুকিয়েছিলাম। এই সামান্য অপরাধের জন্য এত বড় শাস্তি কেন হবে? সমাজের লোকের কাছে আমি ছোট হয়ে গেলাম। আর জানো বাবা, ওই নাজরা বেগম, ওই বুড়িটা আমার নামে থানায় অভিযোগ করেছে। আমি নাকি আবাসন প্রকল্পের ঘর পাইয়ে দেবো বলে ওর কাছ থেকে 25,000 টাকা নিয়েছি। টাকাটা নাকি ওর নাতনি কন্যাশ্রী প্রকল্পে পেয়েছে। ইকবাল খান যখন তার বাবাকে এই কথাগুলো বলছে, তখন পাশ থেকে তার অসুস্থ মা বলে, কোনো কথাই তো মিথ্যে নয়, সবই তো সত্যি। আমি অসুস্থ হলেও আমার কানগুলো তো ঠিক আছে, আর আমার চোখ ঠিক আছে। আমি সব কিছু বুঝতে পারি, বলতে পারি, কিন্তু বলি না, যাতে তোরা ভালো হয়ে যাস। একটা বিধবা অসহায় মেয়ে, তার ঘর নেই, সে ঘরের জন্য তোকে বলেছে, আর তুই তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তুই তো 25,000 টাকা নিয়েছিস। এটা তো মিথ্যে নয়। ওই মহিলা আমার বাড়িতে এসে আমার সামনে ওই টাকা দিয়েছে, সেটা তো আমি জানি। তোরা এবার ভালো হয়ে যা, উপরে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিবি? তোদের মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতো কাজ কর। তোদের ব্যবহার জানোয়ারের সমান। তুই আমার অযোগ্য সন্তান। আমি যদি নিঃসন্তান থাকতাম তাহলে এত কষ্টে হতো না। একটা অসহায় মেয়েকে তুই রেপ করেছিস। তুই বিবাহিত এক বাচ্চার বাবা, সে কথাটা পর্যন্ত তুই মেয়েটার কাছে গোপন করেছিস। তার তো কোনো দোষ ছিল না, সে তো সরল মনে তোকে ভালোবেসেছিল। আবার বলছিস দোষ তোর একার নয়। এত বড় কথা তোর বলতে লজ্জা করছে না? তুই আর তোর বাবা যদি আর কিছু খারাপ কাজ করিস, আমি নিজে থানায় গিয়ে তোদের নামে কমপ্লেন করব। মায়ের কথা শুনে ইকবাল খান তার বাবা মুখের দিকে তাকায়, আর তার বাবা চোখ নিচু করে নেয়, কিছু না বলে রুমে চলে যায়। এদিকে বাড়িতে মনোয়ারা বেগমকে দেখে মায়া, নিধি, রাজু বিরক্ত হয়। সৈকত ওদেরকে বলে, চাচি, যা হবার হয়ে গেছে। আমাকে কষ্ট দিয়েছিল বলে তোমাদের সকলের এই নানির উপর রাগ, কিন্তু আমার কোনো রাগ নেই। নানি অসুস্থ, ওর কোথাও যাওয়ার জায়গাও নেই। নানি এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে। তুমি মন দিয়ে সেবা করে তোমার মাকে সুস্থ করে তোলো। নাতি নাতিদের বিয়ে হবে, নানি কত আনন্দ করবে। সৈকতের কথা শুনে মনোয়ারা বেগম বলে, তুই ওকে কোথা থেকে পেলি? আমি একটা কাজে হসপিটালে গিয়েছিলাম, দেখলাম নানি ওখানে ভর্তি আছে, তারপর আমি নানিকে এখানে নিয়ে আসি। আমার ভাইয়ার বউকে ওখানে ছিল না। আমি তো কাউকে দেখিনি, আর আমি কাউকে চিনিও না, কি করে বলবো? ওরা আমাকে ভর্তি করে দিয়ে চলে গেছে, আর আসেনি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছিল, সেও কিনে দেয়নি। আমার শ্বাসকষ্ট ছিল, আমি তো ভাবছিলাম মরে যাব, কিন্তু আমার দাদু ভাই অনেক চেষ্টা করে আমাকে ভালো করেছে। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তুই ওকে কোথা থেকে পেলি? আমি একটা কাজে হসপিটালে গিয়েছিলাম, দেখলাম নানি ওখানে ভর্তি আছে, তারপর আমি নানিকে এখানে নিয়ে আসি। আমার ভাইয়ার বউকে ওখানে ছিল না।
মনোয়ারা বেগমের কথা শুনে মায়া বেগম বলেন, ক্ষমা চাইলে হবে? সেদিন যখন ভুল করেছিস সেদিন মনে ছিল না যে ছেলেটাকে পাশে তোর থাকা উচিত ছিল? তুই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি। আমি জানতাম তোমার পরিণত খারাপ হবে। সৈকতের মতন ছেলে বলেই তোমাকে ক্ষমা করেছে, অন্য কেউ হলে করতো না। মেয়ের কথা মনোয়ারা বেগম কিছু না বলে মাথা নত করে বসে থাকে। সে জানে সে সত্যি অপরাধ করেছে, তাই সে কি আর বলবে, তাই চুপচাপ বসে রইল। এর কিছুদিন পর নিজাম সরকার বাড়িতে আসে। সৈকত সে সময় বাড়িতেই ছিল না। নিজামকে দেখে নিধি বলেন, কাকে চাই? সৈকত আহমেদের বাড়ি এটা? হ্যাঁ, কিন্তু ভাইয়া তো বাড়িতে নেই। নিধি নিজাম সরকারের সাথে যখন কথা বলছিল তখন নিজামের 5 বছরের ছেলে মুন্না নিজামকে বলেন, আমি পানি খাবো, খুব গরম করছে বাবা। বাচ্চাটির কথা শুনতে পেয়ে নিধি বাচ্চাটির হাত ধরে ভেতরে নিয়ে আসে আর বলে, এসো ভেতরে এসো, আমি তোমাকে পানি দেব, আপনি ভেতরে আসুন। ভাইয়া চলে আসবে, আশেপাশে কোথাও আছে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে নিজাম বলেন, আমি ফোন করেছিলাম কিন্তু ফোনে সুইচ অফ ছিল, আর সৈকত আমাকে এই ঠিকানা দিয়েছিল। আমি একটা কাজে এদিকে এসেছিলাম, মনে হলো দেখা করে যাই, ও আমার অনেক দিনের পরিচিত। নিজামের কথা শুনে নিধি বলে, ভাইয়া বলেছিল ওর ফোনটা কি গন্ডগোল হচ্ছে, সার্ভিসিংয়ে দেবে, তাই হয়তো ফোনে সুইচ অফ দেখাচ্ছে। এখানে পাশের পাড়ায় কোথায় গেছে, চলে আসবে, আপনি বসুন। কিছুক্ষণ পরে সৈকত বাড়িতে আসে। বাড়িতে এসে নিজামকে দেখে সৈকত বলে, আরে কখন এসেছেন? একটা ফোন করে আসবেন তো। সৈকতের কথা শুনে নিজাম হাসতে হাসতে বলল, আরে ফোন তো করেছিলাম, ফোন সুইচ অফ দেখাচ্ছে। হ্যাঁ, ফোনটা একটু গন্ডগোল হচ্ছে, মাঝে মাঝে সুইচ অফ হয়ে যাচ্ছে, সার্ভিস দিতে হবে। নিজামের সাথে কথা বলতে বলতে সৈকত খেয়াল করেছে নিজামের ছেলে মুন্নার সাথে নিধির খুব ভাব হয়ে গেছে। নিধি যা বলছে ছেলেটা চুপচাপ করে সেসব কথা শুনছে। সৈকতের খুব ভালো লাগে। তার মাথায় তখন একটা অন্য খেয়াল থাকে। সে সেই মুহূর্তেই কিছু বলে না। কিছুক্ষণ কথাটা বলার পর নিজাম মুন্নাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মুন্না নিধিকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে আর বলে, তোমাকে আমার খুব ভালো লাগে আন্টি, তুমি আমাদের বাড়িতে আসবে? এর কিছুদিন পর মায়া বেগম সৈকতকে বলে, সৈকত, অনেক দিন তো হয়ে গেল, ইকবাল জামিনে ছাড়াও পেয়ে গেছে, কিন্তু তোর বোনের তো ক্ষতি হলো, তোর বোনের বিয়ে দিতে হবে। জানিস তো, মেয়ে বড় হলে বাবা মার কাছে বোঝা হয়ে যায়। তার উপর নিধির ঘটনাটা এলাকার অনেকেই জানে। আমি খুব চিন্তায় আছি, তুই একটা ব্যবস্থা কর বাবা। আমি আমার মেয়েটার দিকে তাকাতে পারছি না। ও হাসি মুখে থাকে ঠিকই, কিন্তু ভিতরে কোথাও একটা কষ্ট অনুভব করে। হয়তো অতীতের ভুলের জন্য ও আফসোস করে। চাচির কথা শুনে সৈকত বলল, চাচি, আমি একটা বিষয় নিয়ে ভাবছি, তার আগে আমি নিধির সাথে আলোচনা করব। আমি একটা ছেলেকে মনে মনে পছন্দ করি, এতে যদি নিধির মত থাকে তাহলে অসুবিধা নেই। ছেলেটি ভালো, সরকারি চাকরি করে, তার একবার বিয়ে হয়েছিল, বউটা অন্য একটা লোকের সাথে চলে যায়, তার 5 বছরের একটা ছেলেও আছে। আমি জানি না, এতে নিধির মত নাও থাকতে পারে। আমি শুধু একবার ওর সাথে কথা বলি, আমি তো ছেলেটাকে চিনি। যদি নিধির আপত্তি না থাকে তাহলে আমি কথা এগোবো। দেখ, ছেলেটা যখন ভালো চাকরি করে অসুবিধে নেই, আর তার যে বউ চলে গেছে, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, তুই একবার কথা বলবি না? যদি ডিভোর্স হয়ে যায় তাহলে অসুবিধা হবে না। আমার নিধি এমনিতেই বাচ্চা ভালোবাসে, আশা করি ও আপত্তি করবে না। তার পরের দিন সৈকত নিধির সাথে কথা বলে আর বলে, নিধি, তোর সাথে আমার একটা কথা আছে। সৈকতের কথায় নিধি বলে, ভাইয়া, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে তোর সব কথা শুনবো, তুই একটু অপেক্ষা কর প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি আমার রুমে আছি, তোর হয়ে গেলে তুই আমাকে ডাকবি। ভাইয়া, তুই নামাজ পড়বি না? নিধির কথায় সৈকত হাসে আর বলেন, না, নামাজ পড়ি তো। সৈকত নিজের রুমে এসে ঝুমুরকে ফোন করে। সাথে সাথে ঝুমুর ফোন তোলে আর বলে, আমি কথা বলবো না, এতদিন পর আপনার সময় হলো। এটা কি হলো? তুমিটা আবার কখন আপনি হলো? আজ 7 দিন হলো। তাই?
তা কি এমন ঘটনা ঘটলো তুমি থেকে আপনিতে চলে গেলাম? সেদিন ফোন করলাম, ব্যস্ত আছি বলে ফোন কেটে দিলেন। একটা গুড নিউজ জানাবার ছিল। কি গুড নিউজ? তোমার বিয়ের দাওয়াত দেবে? হ্যাঁ, জানেন না আমার বিয়ে ঠিক হয়ে গেছে? সেই জন্য তো ফোন করেছিলাম। আমার বর খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, কত আদর করে। ঝুমুরের কথা শুনে সৈকত মজা করে আর বলে, তাই বুঝি? বিয়ের আগে বর আদর করা এগুলো শুরু করে দিয়েছো? এটা খুব খারাপ খবর, এটা কখনোই গুড নিউজ হতে পারে না। কবে আবার বাচ্চা হয়ে যাবে, তখন কি হবে? সৈকতের কথায় ঝুমুর বিরক্ত হয়ে যায়। সেদিকে এগিয়ে গিয়ে বলে, আমি তোমার সাথে কথা বলবো না, অসভ্য লোক একটা। কথাটা বলে ঝুমুর ফোনটা কেটে দেয়। সৈকত পুনরায় ফোন করে, ঝুমুর ফোন তোলে না। আবার করলে ঝুমুর ফোন তোলে। রেগে গিয়ে বলে, আমার বিয়েতে আপনাকে দাওয়াত করব না, আপনি এক নম্বরের একটা অসভ্য লোক। আমি ফোন করেছিলাম যে নানির ঘরের জন্য বিডিও অফিসে অ্যাপ্লাই করা হয়েছিল, তার জন্য ভিডিও থেকে কিছুদিন আগে ভেরিফিকেশন করতে এসেছিল, আর কালকে তার প্রথম কিস্তির টাকা ঢুকেছে। ঝুমুরের কথা শুনে সৈকত বলে, তাই? তাহলে তো মিষ্টি খেতেই হচ্ছে। ঝুমুর কোনো কথা না বলে ফোনটা নিয়ে চুপচাপ বসে থাকে। সৈকত ঝুমুরের নিঃশ্বাস শুনতে পায়। কিছু বলছে না দেখে সৈকত বলে, কই গো, শুনছো? ঠিক তখনই রুমের বাইরে থেকে নিধি বলে, ভাইয়া আসবো? নিধির কথা শুনতে পেয়ে সৈকত ফোন কেটে দেয় আর বলে, আরে ভাইয়ার রুমে ঢুকবি? এতে আবার পারমিশনের কি আছে? আয়, ভেতরে আয়। না মানে ভাইয়ার তো কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, যা হয়তো বোনের সামনে বলা যায় না। নিধির কথায় সৈকত হাসতে থাকে আর বলে, না না, সেরকম কিছু না। আয় তুই এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। নিধি, তুই আমার বোন, কিন্তু তোর ভবিষ্যৎ নিয়ে পরিবারের প্রত্যেকেই আমার চিন্তায় আছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে তোর মায়ের মত আছে। আমি একবার তোর মত চাইছি। তুই যদি রাজি থাকিস তাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব। সেদিন নিজাম সরকার বলে একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল, আর তার সাথে তার 5 বছরের ছেলেও ছিল। তোর মনে আছে তো? সৈকতের কথায় নিধি বলে, মনে কেন থাকবে না ভাইয়া, এই তো 4-5 দিন আগে এসেছিল বাচ্চাটা, খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে বাচ্চাটাকে। আমাকে ওদের বাড়িতে যেতেও বলেছে। আর বাচ্চার বাবাকে তোর কেমন লেগেছে? সৈকতের কথায় নিধি কিছু বুঝতে পারে না। সে বলে, ভাইয়া আমি তোর কথায় কিছু বুঝতে পারছি না, তুই একটু পরিষ্কার করে বল। আমি তোকে কিছু কথা বলবো, তুই একটু মন দিয়ে শুনবি। আমার কথা শেষ হলে তারপর তুই তোর মতামত দিবি। সৈকতের কথায় নিধি মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর সৈকত শুরু করে, আমি যখন ফারুক চাচার বাড়িতে থাকতাম, ওখানে নিজাম সরকারের সাথে আমার পরিচয়। ফারুক চাচার বড় মেয়ে মিতালির সাথে নিজাম সরকারের বিয়ে হয়। তারপর আমি ওখান থেকে চলে যাই, কিন্তু সেদিন বিডিও অফিসে গিয়েছিলাম, আর ওখানেই নিজামকে দেখলাম। নিজামের মুখ থেকে শুনলাম মিতালি নাকি অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করেই চলে গেছে এবং ছেলেকে ফেলে রেখেছে। কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। আমি জানতাম মিতালি অহংকারী মেয়ে, কিন্তু যে নিজের সংসারটা ভালো করে করবে না আমি ভাবতেই পারিনি। ফারুক চাচা অনেক কষ্ট করে মিতালিকে বিয়ে দিয়েছিল, কিন্তু মিতালি কি করলো? সেদিন নিজামের জন্য আমার খুব দুঃখ হয়েছিল। যদি আমার ক্ষমতার মধ্যে কিছু থাকতো তাহলে আমি করতাম, কিন্তু আমি অক্ষম। আমি মিতালিকে ফিরিয়ে আনতে পারবো না। যে নিজের ছোট ছেলের কথা ভাবে না, সে আমার কথা শুনবে কেন? তাই আমি তার কাছে অনুরোধ করব, তুই কি নিজামের ছেলেকে নিজের ছেলে বলে গ্রহণ করবি? ছেলেটাকে দেখে খুব মায়া হয়। সেদিন দেখেছিলাম ছেলেটা তোর কোলে বসে কি আনন্দ করছিল, আমার খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল মা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। তাই তোকে বলছি, নিজামের সন্তানকে নিজের সন্তান বলে গ্রহণ করবি, তাকে ভালোবাসবি। নিজামকে আমি চিনি, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আগে প্রাইভেট স্কুলে পড়াতো, অনেক কষ্টে পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেয়েছে। তাই বলছি, তোর কাছে এই ব্যাপারটা খুবই কষ্টকর। তোর একটা সংসার দরকার। তবে তুই যদি না বলিস আমি আর কথা বলবো না। এবার তোর উপর নির্ভর করছে তুই কি করবি। সৈকতের কথা শুনে নিধি কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, ভাইয়া আমাকে 2 দিন সময় দে, তারপর আমি তোকে জানাবো। ঠিক আছে। এরই মাঝে মনোয়ারা বেগমের শারীরিক অবস্থাও খারাপ হয়ে যায়। সে ইন্তেকাল করে। সৈকতের নিধিকে জিজ্ঞাসা করে না।
আজকে সৈকত ঝুমুরকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। ঝুমুরকে দেখে কেউ চিনতে পারে না। সৈকত তাদেরকে ঝুমুরের পরিচয় দেয়। তারা সাথে সাথে ঝুমুরকে অপমান করে। ঝুমুর কাঁদতে লাগে আর সৈকতকে বলে, আমি তোমায় বলেছিলাম আমি আসবো না, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। আমি আর তোমার সাথে কথা বলবো না। কথাটা বলেই ঝুমুর চলে যেতে উদ্যত হলে সৈকত হাত ধরে আর ঝুমুরকে চিৎকার করে বলে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, একটাও কথা বলবে না। সৈকতের চিৎকারে ঝুমুরের কথা বলা বন্ধ হয়ে যায়। সে একপাশে দাঁড়িয়ে থাকে। সৈকত ওদেরকে বলে, আপনারা আপনাদের বাড়ির মেয়েকে এভাবে অপমান করতে পারেন না। আপনাদের মতো ওরও অধিকার আছে এই বাড়ির সম্পত্তির ওপর। ওর বাবা কি ভুল করেছিল যে তার শাস্তি ওকে দিচ্ছেন? ওর বাবা তো ভালোবেসে বিয়ে করেছিল, আর সেটা তো কোনো অপরাধ নয়। শুধু মেয়েটা গরিব ছিল, এটাই অপরাধ। তারপরে ওরা কিছু বলেনি, ওরা আলাদাভাবে থাকতো। তা সত্ত্বেও আপনারা কোনো যোগাযোগ রাখেননি। ওদের বিপদ গেল, আপনাদের ছেলে, বৌমা, নাতি সবাই মারা গেল, একবারও পাশে গিয়ে দাঁড়ালেন না। আর ও কি দোষ করেছে? ওকে কেন কষ্ট দিচ্ছেন? ওর প্রাপ্য দিয়ে দেবেন, তা না হলে কোর্টে যাওয়া হবে। তার 1 সপ্তাহের মধ্যে নোটিশ আসবে, আপনারা তৈরি থাকবেন। কথাটা বলে ঝুমুরকে নিয়ে সৈকত এখানে থেকে চলে যায়। ঝুমুরের কান্না তখনও থামেনি। সৈকত ঝুমুরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, খিদে পেয়েছে, মুখটা যেমন শূন্য হয়ে গেছে, কি খাবে অর্ডার দাও। ঝুমুর কোনো কথা বলে না, সে চুপচাপ বসে থাকে। সেটা দেখে সৈকত বলে, আমি খাবার অর্ডার দিচ্ছি, তুমি খেয়ে নেবে। আর যদি কিছু করো তোমাকে ওই বাড়িতে আমি দিয়ে আসবো, বুঝতে পারছো? আমি মরে গেলেও এই বাড়িতে যাব না। আমি সম্পত্তি চাই না। আপনাকে বলেছে আমার জন্য লড়াই করতে? আমি ওই বাড়ি কাউকে চিনি না। আজকে আপনার জন্য ওরা আমাকে অপমান করলো। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। ঝুমুরের কথা শুনে সৈকত বলে, আমাকে ক্ষমা করতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। তুমি বুঝতে চাইছো না কেন বোকা মেয়ে? ওটা তোমার অধিকার, তুমি ছাড়বে কেন? তোমার বাবার, চাচার সকলের সম্পত্তি ওটা। তোমার 2 চাচা যেমন ওই বাড়িতে আছে, ওদের ছেলেমেয়েও আছে ওদের অধিকার নিয়ে, সেরকম তুমিও অধিকার নিয়ে থাকবে। আর ভবিষ্যতে আমিও তোমাকে বিয়ে করছি, তখন তো আমার বাড়িতেই থাকবে। তুমি আমার সম্পত্তি তখন আমার ছেলেমেয়ের নামে লিখে দিবে। কি কেমন, দেবে তো? জানো, আমি কালকে স্বপ্ন দেখেছি 2 ছোট ছোট ছেলে মেয়ে আমাদের বাবা বলে ডাকছে। আমার কি মনে হয় জানো, আমাদের যমজ বাচ্চা হবে। সৈকতের কথা শুনে ঝুমুর রেগে যায় আর বলে, বিয়ে পাগলা লোক কোথাকার, খুব তাড়াতাড়ি তোমার ব্যবস্থা করছি। আমাদের পাড়ায় একটা মেয়ে আছে, তার নাম টুনি। সে খুব মোটা, তার সাথে আপনার বিয়ে দেওয়া হবে, আর আমি খটকালি করব। কথা বলতে বলতে বিরিয়ানি চলে আসে। ঝুমুরের বিরিয়ানির গন্ধে জিভে জল চলে আসে। তবুও সে মুখটা গম্ভীর করে বসে থাকে। সৈকতকে বলে, বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তারপর আমার উপর রাগ করবে, অনেক ঝগড়া করবে আমার সাথে। কই গো, শুনছো? সৈকতের কথা বলার ভঙ্গিমায় ঝুমুরে হাসি পায়। সে কিছু না বলে খাওয়া শুরু করে দেয়। কিছুদিন পর ঝুমুরের বাবার বাড়ির থেকে ঝুমুরের কাছে লোক আসে তাকে আনতে। ঝুমুর কিছু বুঝতে পারে না। তার নানির মুখের দিকে তাকায়। তার নানি নাজিয়া বেগম তাদেরকে উদ্দেশ্য করে বলে, আপনারা আমার নাতনিকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, আবার আনতে এসেছেন? তারা মোট 4 জন এসেছিল। ঝুমুরের বড় চাচা রহমত আলী, বড় চাচি সুলেমা বেগম, আর ছোট চাচি মহিনা বেগম, আর তার ছেলে অনিক আলী। তাদের মধ্যে রহমত আলী বলেন, ঝুমুর আমাদের বংশের সন্তান, আমাদের পরিবারের সব কিছুর উপর অধিকার আছে। আমরা কিছুটা ভুল করেছি, ওর বাবার উপর আমাদের রাগ ছিল। ও আমাদের অমতে বিয়ে করেছিল, সেটা সহ্য করতে না পেরে আমার মা মারা গিয়েছে। সেই জন্য আমরা ওর উপর বিরক্ত ছিলাম, কিন্তু দেখলাম অতীতে কিছু ঘটনার জন্য এই মিষ্টি মেয়েটাকে আমরা কষ্ট দিতে পারি না, তাই ওকে আনতে এসেছি। নাজিরা বেগম ওদের কথা শুনে ঝুমুরের দিকে তাকায়। ঝুমুর বলেন, আমি আপনাদেরকে বিশ্বাস করি না, আমি আপনাদের সাথে যাব না। ঠিক তখনই ওদের বাড়ির সামনে ডিমের গাড়ি আসে। টিমের সাথে সৈকতকে নামতে দেখে উপস্থিত সকলেই একটু অবাক হয়ে যায়। সৈকত ঝুমুরকে বলে, তোমার বাড়ির লোক নিতে এসেছে, ওটা তোমার আসল বাড়ি, তুমি ফিরে যাও। সবার সামনে ঝুমুর কিছু বলতে পারে না। তখন ডিএম সাহেব সৈকতকে উদ্দেশ্য করে বলে, স্যার, এই মেয়েটার কথা বলেছিলেন। তারপর ডিএম সাহেব ঝুমুরকে উদ্দেশ্য করে বলে, দেখো মা, তুমি আমার মেয়ের সমান। এই পরিবারের ওপর তোমার রাগ থাকা স্বাভাবিক, তবুও আমি তোমাকে কতগুলো কথা বলবো।
তুমি মন দিয়ে শুনবে। তুমি ছোট মেয়ে, তাই এসব বিষয় বোঝো না। এরা তোমার বাবার উপর রেগেছিল, তাই খারাপ ব্যবহার করেছিল। আজ তোমাকে নিতে এসেছে। ওরা বড় হয়ে তোমার কাছে ক্ষমা চাইছে, তাই তুমিও ভুলে যাও আর ওদেরকে ক্ষমা করে দাও। ওরা তোমার পরিবারের অংশ। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার কষ্ট যে কতটা সেটা আমি জানি। তাই তোমাকে বলছি সব কিছু ভুলে যাও আর ওই সংসারে ফিরে যাও। ওরা তোমাকে গ্রহণ করে নেবে। ডিএমের কথা শুনে ঝুমুর সৈকতের দিকে তাকায়। সৈকত তাকে ইশারায় হ্যাঁ বলে। ঝুমুর তখন বলে, আমি একা যাব না ওদের সাথে। আমি গেলে আমার নানি আমার সাথে যাবে। ঝুমুরের কথা শুনে পাশ থেকে নানি বলে, আমার এখানে ঘর হচ্ছে, মিস্ত্রি লাগছে, আমি কি করে যাব? নানি, মিস্ত্রির কাজ করবে, আমি সবাইকে বুঝিয়ে বলবো। আপনি ঝুমুরকে নিয়ে ওখানে যান, তারপর আপনি আবার এখানে চলে আসবেন। দুটোই তো ঝুমুরের বাড়ি, ঝুমুর সব জায়গাতেই আসা যাওয়া করবে। তারপর ঝুমুর তার নানি নাজিমা বেগমকে নিয়ে ওদের বাড়ির লোকের সাথে বাড়ি ফিরে যায়। ওদের বাড়ির লোক ওদের সাদরে গ্রহণ করে, খুব সম্মান দেয়। ঝুমুর বুঝতে পারে না ওদের এই পরিবর্তন। কিছুদিন পর ঝুমুর সৈকতকে ফোন করে আর বলে, ব্যস্ত আছো? একটা কথা জানার ছিল। ঝুমুরের কথা শুনে সৈকত বলে, ব্যস্ত থাকলে তোমার জন্য সবসময় ফ্রি আছি ঝুমুর সোনা, বলো কি বলবে। আমার না একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। তুমি কি কাজ করো? ঝুমুরের কথা শুনে সৈকত মজা করে আর বলে, কেন গো? আমি বুঝতে পারছি না সবাই তোমাকে স্যার স্যার কেন করছে। একজন ডিএম, একজন ভিডিও অফিসার, একজন থানার ওসি, তুমি নিশ্চয়ই কোনো অফিসার হবে, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না। তুমি তো হাঁদারাম একটা ছেলে। ঝুমুরের কথা শুনে সৈকতের হাসিতে ফেটে পড়ে। তারপর হাসতে হাসতে বলে, শেষ পর্যন্ত ঝুমুর সোনা এই হাঁদারাম ছেলেটার প্রেমে পড়লো। আমি তোমার সাথে মজা করছি না, সত্যি করে বলছি। কতদিন চেষ্টা করেও নানি তার ঘরের ব্যবস্থা করতে পারছিল না, অথচ তুমি ভিডিও অফিসে গিয়ে নানির জন্য ঘর বের করে দিলে। আমার পরিবারের লোক আমাকে মেনে নিচ্ছিল না, তুমি তাও করে দিলে। যারা একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, আজকে তারাই আমাকে সম্মান দিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেছে। তাই জানার ইচ্ছে করছে তুমি কি করো। কিছু করি না গো, এবার ভাবছি বিয়ে করব, তারপর বাচ্চার বাবা হব। তখন আমার অনেক দায়িত্ব বেড়ে যাবে, তারপর আমার এই পাগলি বউটাকে সামলাতে হবে। সৈকতের কথা শুনে ঝুমুর বলে, ওই টুনির সাথে খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর 90 কেজি ওজন, তোমার সাথে খুব ভালোই মানাবে। তুমি তো মোটা বউ পছন্দ করো, আমার মতো রোগা মেয়ে তোমার মনেও ধরবে না। কথাটা বলে ঝুমুর ফোনটা কেটে দেয়। আজকে সৈকত রাজুর সাথে বাইকে করে তাদের গ্রামের ভেতরে দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা রেশন দোকানের সামনে কিছু লোক জড়ো হয়। তারা চিৎকার চেঁচামেচি করছে। সৈকত রাজুকে বাইকটা থামিয়ে দিয়ে বলে, রাজুর সাথে বাইকটা দাঁড় করিয়ে দেয়। সৈকত সেদিকে এগিয়ে যায়। এক বয়স্ক লোককে জিজ্ঞাসা করে, কি হয়েছে চাচা, এখানে কিসের ঝামেলা? সৈকতের কথায় বয়স্ক লোকটি বলে, দেখো বাবা, সরকার থেকে আমাদের ঘরে মাথা পিছু 5 কেজি করে চাল দিচ্ছে, কিন্তু এই রেশন লিডার আমাদের 1 কেজি করে চাল কম দেয়। আমার মেয়ে আমাকে ফোন করেছিল যে সরকার তো 5 কেজি করে দেয়, তো আমাদের লিডার কেন 1 কেজি কম দেয়? আমার 4টা কার্ডের 1 কেজি করে কেটে নেয়, সেজন্য। এই চাচা বলতে গেলে রেশন ডিলারের লোক। এই চাচাকে ঠেলে ফেলে দিয়েছে আর পাশে একটা ইট ছিল, চাচা তার ওপরে পড়ে আর চাচার মাথা কেটে যায়। তাদের মুখ থেকে সব কথা শুনে সৈকত বলে, ঠিক আছে, আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি দেখছি। সৈকত গিয়ে রেশন ডিলারকে বোঝায়, সরকার তো মাথা পিছু 5 কেজি করে ধার্য করেছে, আপনি কেন 4 কেজি দিচ্ছেন? আপনি তো অন্যায় করছেন। অবিলম্বে আপনি চাচার প্রাপ্য দিয়ে দিবেন, না হলে আমি কিন্তু সেটা স্টেপ নিতে বাধ্য হব। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, আপনি কাল আবার আসবেন। কথাটা বলে সৈকত সেখান থেকে চলে যায়। তারপর দিন রেশন ডিলার সেই চাচাকে তাকে ডেকে নিয়ে প্রাপ্য বুঝিয়ে দেয়। যার যা অভিযোগ ছিল সবাইকে রেশন ডিলার তাদের প্রাপ্য দিয়ে দেয়। এলাকার লোক কেউ কিছু বুঝতে পারছে না সৈকত কি কাজ করে, যার জন্য রেশন ডিলার পর্যন্ত তার কথা মেনে নিল। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। সৈকত ল্যাপটপে বসে কাজ করছিল। নিধির কথায় সে ল্যাপটপ বন্ধ করে নিধিকে বলে, হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু আমার কতগুলো শর্ত আছে। নিধির কথা শুনে সৈকত বলল, কিসের শর্ত? প্রথমত, ওই ছেলেটাকে আমার অতীতের সমস্ত কথা
শেয়ার করবি। দ্বিতীয়ত ওর ডিভোর্স হয়ে গেছে, আর তৃতীয়ত এই এলাকার অনেক লোক আমার বিষয়টা জানে, তাই আমি চাই না ও এই ব্লকের মধ্যে থাকুক। ওকে অন্য কোনো ব্লকে ট্রান্সফার করে দিতে বলবি। ঝুমুরের কথা শুনে সৈকত বলল, ঠিক আছে, আমি নিজামের সাথে কথা বলে নেব। তোর যখন এই বিয়েতে মত আছে সব কিছু শেয়ার করে নেওয়াই ভালো। তারপর সৈকত নিজামের সাথে ফোনে কথা বলে আর বলে, আমি কি নিজাম সরকারের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি নিজাম সরকার বলছি। তা আপনি তো সৈকত আহমেদ, বলুন, আমি আপনাকে চিনতে পেরেছি। আমি আপনার সাথে দেখা করতে চাই। কালকে আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় আপনি চলে আসবেন ঠিক বিকেল 5টায়। একটা রেস্টুরেন্টে নিজাম সৈকতের মুখোমুখি বসে। সৈকত নিজামকে উদ্দেশ্য করে বলে, নিজাম, আপনার সাথে একটু কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। সৈকতের কথা শুনে নিজাম হাসে আর বলেন, আরে অনুমতির কি আছে, আপনি বলুন না। আচ্ছা, মিতালির কি ফিরে আসার সম্ভাবনা আছে আপনাদের সংসারে? জানি না, আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে আমার ছেলের মুখ চেয়ে মিতালি ফিরে আসুক, আমি ওকে মেনে নেব, কিন্তু ও কিছু বলে না। আপনার ডিভোর্স হয়ে গেছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার কি আর দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে আছে? সৈকতের কথা শুনে নিজাম বলে, সত্যি কথা বলবো? অবশ্যই, আমি বন্ধুর মতন প্রশ্ন করছি, আর আমি চাই আপনি বন্ধুর মতনই উত্তর দিন। হ্যাঁ আছে, আর কতদিন মিতালির জন্য অপেক্ষা করব? আমারও জীবনে কিছু চাহিদা আছে, কিন্তু মিতালির বাবা বলেছে ওর মেয়ে ভুল বুঝে একদিন ফিরে আসবে, কিন্তু আর কদিন, আর কতদিন অপেক্ষা করব আপনি বলুন তো? আমি ক্লান্ত হয়ে গেছি। আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তিত। যদি কেউ এমন মেয়ে থাকে আমার ছেলেকে গ্রহণ করবে, সে যে এই রকমই হোক, আমি তাকে বিয়ে করব, তাতে আমার কোনো সমস্যা নেই। নিজামের মুখ থেকে এই কথা শুনে সৈকত বলল, আমাদের বাড়িতে যেদিন গিয়েছিলেন আমার বোন নিধিকে দেখেছেন? সৈকতের কথা শুনে নিজাম কিছু ভাবলো, তারপর বলল, হ্যাঁ দেখেছি, কিন্তু কেন বলুন তো? ওর সাথে আপনার বিয়ের কথা ভাবছি, ওর মত আছে, এবার আপনার মতামত জানতে চাইছি। আপনার কি ইচ্ছে আছে? দেখুন, আপনার বোন খুব মিষ্টি মেয়ে, আমার খুব পছন্দ, আর আমার ছেলের খুব ভালো লেগেছে। ও বাড়িতে এসে বারবার নিধির কথা বলছে। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। দুজনের মত যখন আছে আর আপনার ছেলের যখন নিধিকেই পছন্দ করে, তাহলে আর অসুবিধাই নেই। কিন্তু এই বিয়েতে আমার বোন কতগুলো শর্ত দিয়েছে। সৈকতের মুখ থেকে শর্তের কথা শুনে নিজাম বলল, শর্ত কিসের? তা শর্ত দিয়েছে? শর্ত এমন কিছু নয়, ওর অতীতে কিছু ঘটনা আছে যেটা আপনার সাথে শেয়ার করতে হবে, আর আপনার সাথে মিতালি ডিভোর্স কনফার্ম করতে হবে। আর এই ব্লকে আপনার চাকরি করলে হবে না, আপনাকে ট্রান্সফার নিয়ে অন্য ব্লকে জয়েন করতে হবে। সৈকতের মুখ থেকে এই কথা শুনে নিজাম বলল, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, একটু খুলে বলুন। সব কিছু বলবো বলেই তো আজকে এখানে এসেছি। আমার বোনের রাজনীতি পরিবারের ছেলেকে ভালোবাসতো, তার নাম ইকবাল খান। সেও বাবার মতন রাজনীতি করে। ওদের বাড়িটা ঠিক আমাদের এলাকায় নয়, অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট লাগে। ভদ্রলোক বিবাহিত, একটা সন্তান আছে, কিন্তু আমার বোন সেটা জানতো না, আর ওকে বলেওনি। তারপর দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আমার চাচা ও চাচির কানে কথাটা যায়, তারা আপত্তি করে, কারণ ওরা ভালো নয়। আমার বোন শোনে না। আমার বোনের বিয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু সে বিয়ে না করে ওই ছেলেটার সাথে পালিয়ে যায়। তারপরে সৈকত নিজামকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে নিজাম বলে, এখন কি ছেলেটাকে বিরক্ত করে? আমি যতক্ষণ আছি আমার বোনের ছায়াও মারতে পারবে না। ঠিক আছে, অসুবিধে নেই। ও যদি আমার ছেলেকে মেনে নেয় তাহলে আমি বিয়ে করব। আর আমি বুঝতে পারছি না ও আমাকে ব্লকের চাকরি ছাড়তে বলছে কেন। এলাকার অনেকেই বিষয়টা জানে, সেই জন্যই। অন্য ব্লকে চলে গেলে অসুবিধা হবে না, হয়তো এটাই মনে করছে। এত তাড়াতাড়ি বদলি হওয়া যাবে না, এখনও তো 2 বছর হয়নি এখানে। ওটা নিয়ে ভাবতে হবে না, সে ব্যবস্থা হয়ে যাবে। তবে মিতালির সাথে ডিভোর্স কনফার্ম করলেই হবে। আপনি তো মিতালিকে চেনেন, আপনি মিতালির সাথে কথা বলবেন, আর ওর বাবার সাথে কথা বলবেন। মিতালি অবশ্যই এখানে থাকে না, ও গুজরাটে আমেদাবাদে থাকে তার প্রেমিকের সাথে। ওরা ওখানে দুজনে লিভ ইন সম্পর্কে রয়েছে। ঠিক আছে, ফারুক চাচার নম্বর আমার কাছে আছে, আমি চাচাকে ফোন করব। আর মিতালির নম্বরটা আমাকে দাও, আমি ওর সাথে কথা বলে নেব।
রাতের দিকে সৈকত ফারুক আলীকে ফোন করে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? সৈকতকে চিনতে পারে ফারুক আলী আর বলে, কে বলেছেন? চাচা, আমি সৈকত আহমেদ বলছি। আপনাদের বাড়িতে থাকতাম, মনে পড়ছে না? সৈকতের কথা বুঝতে পেরে ফারুক আলী বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো নেই। তো এতদিন পর কি মনে করে আমাকে ফোন করলে? ফারুক আলীর কথা শুনে সৈকত ভাবলেও কি করে বলবে কথাটা। চাচার শরীর নিশ্চয়ই ভালো নেই, তবুও তাকে তা বলতে হবে, তাই সে বলল, চাচা, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বল, কি জানতে চাস? কিছুদিন আগে আপনার জামাই নিজাম সরকারের সাথে আমার দেখা হয়েছিল। তারপর সব কথা সৈকত ফারুক আলীকে খুলে বলল। সব শুনে ফারুক আলী বলল, কি বলবো বল, সবই আমার ভাগ্য। কত কষ্ট করে মেয়েটার বিয়ে দিলাম, সামান্য বিয়ের গয়নার জন্য কত অশান্তি করেছিল। তুই যদি সেই সময় পাশে না থাকতিস কি যে হতো তার ঠিক নেই। তারপরেও মেয়েটা সংসার করলো না। ওরকম সুন্দরী স্বামী, সন্তানের সংসার সব ফেলে চলে গেল। আমি ভেবেছিলাম ফিরে আসবে, কিন্তু আমি আর আশা দেখতে পাচ্ছি না। নিজাম ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, আমি বোকা ছিলাম তাই ওকে আটকেছিলাম। আমার কোনো আপত্তি নেই, তুই তোর বোনের সাথে নিজামের বিয়ের ব্যবস্থা কর, আর দেখবে আমার নাতিটাকে যেন তোর বোন নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঠিক আছে চাচা, তাহলে মিতালিকে বলবেন ডিভোর্স দিয়ে দিতে। তুই মিতালির ফোন নাম্বার জানিস তো? যদি না জানিস আমি তোকে দিচ্ছি, তুই কথা বলে দেখ। ওই মেয়ের সাথে কথা বলতে আমার ঘৃণা করে, আমি আর ওর মুখ দেখতেও চাই না। এরকম মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি এখন রাখছি, আর তোর কাছে আমার দেনাটা রয়েই গেল। আমি আর বোধহয় এ জীবনে শোধ করতে পারবো না। আমি ভাবছিলাম তোর কাছ থেকে যে টাকা আমি ধার নিয়েছি মিতালিকে গয়না করিয়ে দিয়েছিলাম, আমি সেটা ফিরিয়ে দেব। ঠিক মতন প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু মেয়েটা চলে গিয়ে আমার সব কিছু শেষ করে দিল। আর আমি ভাবতে পারছি না বাবা। কথাটা বলেই ফারুক আলী হাউমাউ করে কাঁদতে লাগলো। সৈকত কিছু বলবে কি, তার আগেই ফারুক আলী ফোনটা কেটে দিল। সৈকত আর বিরক্ত হয়ে করল না। তার পরের দিন সৈকত মিতালিকে ফোন করে। দুবার বাজার পর মিতালি ফোন তোলে আর বলে, হ্যালো, কে বলছেন? মিতালির কথা শুনে সৈকত বলল, আমি সৈকত বলছি। কোন সৈকত বলছেন? সৈকত আহমেদ, এক সময় আপনাদের বাড়িতে থাকতাম, এবার চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তো হঠাৎ ফোন করেছেন কেন? আমার সময় নেই ফালতু লোকের সাথে কথা বলার। সময় আমারও নেই ম্যাডাম, শুধু একটা অনুরোধ করছিলাম, আপনি নিজামকে ডিভোর্স দিয়ে দিন, কারণ ওর সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ও আপনার ছেলের দায়িত্ব নিয়েছে, শুধু আপনার ডিভোর্সের অপেক্ষায় আছে। আর মানে এর মধ্যে আবার প্রেমও হয়ে গেল? তখন তো বলছিল তোমাকে ভুলতে পারছি না, ফিরে এসো মিতালি। আর দিব্যি রাম তো আমাকে ভুলে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। ম্যাডাম, আপনার মুখের ভাষা সংযত করুন। নিজাম কিন্তু আপনার মতো নোংরা নয়, ও ফষ্টি নষ্টি করছে না। আমি বিয়ের সম্পর্ক করেছি আপনার ছেলের কথা ভেবে, আমার নিজের ছোট বোনের সাথে আমি বিয়ে দিচ্ছি। তাই বলছি আপনি ডিভোর্স দিয়ে দিন। আমি ডিভোর্স দেব না, ওকে সারা জীবন জ্বালিয়ে মারবো। এটা আবার কীরকম কথা? আপনি অন্য লোকের সাথে ঘর বেঁধেছেন আর নিজামের জীবনটা শেষ করছেন কেন? ওরও তো একটা জীবন আছে, তাই না? ফালতু কথা শোনার আমার অত সময় নেই, আমি এখন রাখছি। আর ডিভোর্স আমি দেব না। আমি দেখে নেব আপনি ডিভোর্স না দিয়ে কী করে থাকেন। সৈকত বিষয়টা নিজামকে বলল। সব শুনে নিজাম বলল, তাহলে এখন কি করবেন? মিতালি অহংকারী, আর তার সাথে যদি একটা মেয়ে, আমারও তো মনে হয় না ও সহজে রাজি হবে। আবার কত টাকা ডিমান্ড করে বসে দেখুন। ডিমান্ড কিসের? ও তো নিজের ঘর ছেড়েছে, ওকে তো কেউ তাড়িয়ে দেয়নি। সেরকম হলে আইনের সাহায্য নেব, চিন্তা করার কিছু নেই, আমি ব্যবস্থা করে দেব। তারপর সৈকত একটা উকিলকে ধরে নিয়ে তাদের সাথে আলোচনা করে কোর্টের ডিভোর্স ফাইল করে। সৈকত উকিলকে সাথে নিয়ে গিয়ে আহমেদাবাদে যায়। সেখানে মিতালি আছে। সৈকতকে দেখে মিতালি খুব রেগে যায় আর বলে, ও বেটা আবার উকিলকে সাথে এনেছে? হ্যাঁ, এনেছি তো। আর কিছুক্ষণের মধ্যে আপনার এলাকায় পুলিশ চলে আসছে, আপনি সই করে দিন। তা না হলে পুরো মহল্লার লোক আপনাকে খারাপ ভাবে যে আপনি ডিভোর্স না দিয়ে ছোট ছেলেটাকে ফেলে দিয়ে এসেছেন আর এখন এসে লিভিং করছেন। তবে আপনার পক্ষে সবই সম্ভব, আপনি তো একটা বাজারের মেয়ে, এগুলো আপনার গায়ে লাগবে না। সবই যখন জানেন তাহলে কথা বলছেন কেন? দুজনেই তর্কাতর্কির মাঝে লোকাল থানার পুলিশ চলে আসে। তারা মিতালিকে অনুরোধ করে যে,
আপনি ডিভোর্সে সই করে দিন, তা নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আপনি অন্যায়ভাবে একটা ছেলের জীবন নষ্ট করেছেন। আপনি এখানে অন্যের সাথে ফুর্তি করেছেন, আর কেন ওর জীবন নষ্ট করছেন? আপনার কোনো অধিকার নেই। আপনি যদি ডিভোর্স না করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হবে। আপনি কি এইটাই চাইছেন? পুলিশের কথা শুনে মিতালি কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করব, কিন্তু তার জন্য নিজামকে আমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিতে হবে। মিতালির কথা শুনে সৈকত রেগে যায় আর বলেন, ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেই বলছি। তাহলে আপনি আমাদের কথা শুনবেন না? আপনাকে অনেক বোঝালাম, ফারুক চাচার মেয়ে বলে যথেষ্ট সম্মান দিয়েছি। সরি ম্যাডাম, আর আমার কিছু করার নেই। সৈকত ইশারা করতেই দুজনে পুলিশ মিতালিকে অ্যারেস্ট করে। চিৎকার করে বলেন, আমি আপনাদের নামে কেস করব, বলবো আমাকে শ্লীলতাহানি করা হয়েছে, তখন দেখবেন কেমন লাগে। মিতালি চিৎকারে কিছু লোক জড়ো হয়ে যায়। সৈকত বিষয়টা সবাইকে বলে। তারা সবাই মিতালিকে ছিছি করতে থাকে। পুলিশ থানায় ধরে নিয়ে আসে। লকারে মহিলা পুলিশ মিতালিকে সম্মান দিয়ে কথা বলে। 2 দিন মিতালিকে পুলিশ আটকে রাখে, আর 2 দিনই সৈকত তাদের উকিল ওখানে একটা হোটেলে ছিল। মিতালিকে অ্যারেস্ট করেছে শুনে তার প্রেমিক, যার সাথে লিভ ইন করেছিল, সে সেখানে থেকে চলে যায়। মিতালি বারবার ফোন করে, কিন্তু তার ফোন সুইচ অফ দেখায়। মিতালি তখন কি করবে বুঝতে পারে না। সৈকত আসে আর মিতালিকে বলে, ম্যাডাম, আপনার পার্টনার আপনাকে ছেড়ে পালিয়ে গেছে আর ফিরে আসবে না। এবার বুঝতে পারছেন আপনি কার হাত ধরে সোনার সংসার ছেড়েছিলেন? আর তো কোনো উপায় নেই, এবার তো ডিভোর্স করতেই হবে। আপনি ডিভোর্স দিয়ে আপনার পরবর্তী পার্টনার খোঁজার চেষ্টা করুন, আর নিজাম ও আমার বোন তাদের সন্তানকে নিয়ে সুখের সংসার করুক। মিতালি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ডিভোর্স পেপারে সই করে দেয়। কোনো রকম ডিমান্ড ছাড়াই সে সই করে দেয়। ভুল তো সেই করেছিল, এখানে নিজামের কোনো দোষই ছিল না। তাহলে সে কি করে দাবি করতে পারে অপেক্ষায় ছিল? কিন্তু তারও তো একটা জীবন আছে। সৈকত বাড়ি ফিরে আসে আর নিধিকে বলে, নিধি, সামনের সপ্তাহে তোর আর নিজামের বিয়ের সব সমস্ত মিটে গেছে। তুই যা যা বলেছিলিস নিজাম সব মেনে নিয়েছে। তারপর নিধি নিজামের বিয়ে হয়ে যায়। নিজাম নিধিকে বলে, আমাদের যে দুজনের জীবনের ওপর দিয়ে অনেক ঝড় চলে গেছে, তাই আমরা আমাদের অতীত নিয়ে কখনো কাউকে খোঁটা দেব না। আর আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে মনের মতো মানুষ করো, কেমন? নিজামের কথা শুনে নিধির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিধি বলে, আমি চেষ্টা করব মুন্নাকে আপনার মতো ভদ্র একটা মানুষ করে তোলার। সৈকত আজকে ঝুমুরের দেওয়া দলিল নিয়ে সেই জায়গায় যায়। জায়গাটা চিহ্নিত করে কিছু লোককে সাহায্য নেয়। দেখে কিছু ব্যক্তি জায়গাটা জোর করে দখল করে নিয়েছে। সৈকত তাদেরকে সমস্ত ডকুমেন্ট দেখায়। তারপর প্রথমে সৈকতের সাথে তর্ক করছিল, পরে সৈকত তাদেরকে বুঝিয়ে বলে। পরে পুলিশ আসে, সৈকতের স্যার বলে। সেটা দেখে লোকগুলো বুঝতে পারে উনি নিশ্চয়ই কোনো অফিসার হবে, তাই সেই ভদ্রলোকগুলো জায়গাটা ছেড়ে দেবার কথা বলে। এভাবে এখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছেন কেন? এখানে রাখবো না তো কোথায় রাখবো? আমার মাথায় রাখবেন। এখান থেকে সরে যান, মানুষ যাতায়াত করছে, দেখতে পাচ্ছেন না? ঝুমুর 1 বোতল জল গাড়ির ওপরে ঢেলে দেয়। রাজু চিৎকার করে বলে, আপনি গাড়িতে জল দিলেন না কেন? বেশ করেছি, দিয়েছি। আপনি এখানে গাড়িটা রেখেছিলেন কেন? দেখছেন না এখানে লোক যাতায়াত করছে? এত লোক গেল, তারা কেউ কিছু বলল না। আর যত অসুবিধা আপনার হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, বেশি অসুবিধা হলে গাড়ি ভেঙে দেব। এটা আমার এলাকা, এখানে চিৎকার করবেন না। আপনার এই এলাকা মানে? আপনি কি মহারানী ভিক্টোরিয়া? হ্যাঁ, আমি মহারানী ভিক্টোরিয়া। তাতে আপনার কোনো অসুবিধা আছে? ওদের ঝগড়া শুনে কিছু লোক জড়ো হয়ে যায়। সৈকত রাজুকে দাঁড় করিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। লোক দেখে সৈকত সেখানে ছুটে আসে। ঝুমুর তখন একটা বড় ইট তুলেছে গাড়িটা ভাঙবে বলে। সৈকত ছুটে এসে ঝুমুরের হাত থেকে ঢিলটা কেড়ে নেয় আর বলে, কি করছো কি? এটা আমাদের গাড়ি। তখন রাজু বলে, দেখুন ভাইয়া, আমাদের গাড়িতে এই মেয়েটা জল দিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। ঝুমুর, গাড়িতে উঠে বসো। সৈকত দুজনকে নিয়ে গাড়িতে বসে। তারপর ঝুমুর নানির বাড়িতে যায়। রাজু কিছু বুঝতে পারে না। সৈকত রাজুকে বলে, তোর ভাবিকে দেখতে চেয়েছিস না? এটাই তোর ভাবি। তার মানে আমি এতক্ষণ ভাবির সাথে ঝগড়া করছিলাম?
রাজু, তুই তো ভুল করছিস, তাই তোর ভাবির কাছে ক্ষমা চেয়ে নে। সৈকতের কথা শুনে রাজু দুটো কান ধরে ঝুমুরের কাছে গিয়ে বলে, সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে। এই যে কান ধরে উঠা বসা করছি, আর ভুল হবে না। কিছুদিন পর খবরের কাগজে সৈকতের ছবি প্রকাশিত হয় আর তাতে লেখা হয়, এমএলএ সৈকত আহমেদ গরিবের বন্ধু। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এমএলএ সৈকত আহমেদকে এলাকার মানুষের কাছে পায়। মানুষ কোনো বিপদে পড়লে সৈকত আহমেদ সেখানে ছুটে যায়। এলাকার প্রতিটা লোক, আত্মীয় স্বজন, ঝুমুর ও তার পরিবার সকলকে জানতে পারে এমএলএ সৈকত আহমেদ এতদিন ছদ্মবেশে ছিল। সে তার কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। তাই আবার ইলেকশন এসে যায়, এলাকার মানুষ তাকে পুনরায় নির্বাচন করে। সৈকত, এবার তো সবই হলো, বিয়েটা করে ফেল বাবা। বৌমা না হলে এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মা, ভাবি আমাদের খুব সুন্দর, ভাইয়ার পছন্দ আসে। তাই খুব ভালো হয়েছে, তুই তাড়াতাড়ি নিয়ে আয় আমার বৌমাকে। এরপর দুই পরিবারের সম্মতিতে সৈকত ও ঝুমুরের বিয়ে হয়ে যায়। আজকে ওদের বাসর রাত। ঝুমুর বিছানার ওপরে বসে আছে। সৈকত রুমে ঢুকে ঝুমুর সালাম করে আর বলে, সালাম করতে হবে না, মুখে বললেই হবে। কখনো কারো কাছে মাথা নত করবে না, মাথা উঁচু করে বাঁচবে। সে তোমার স্বামী হতে পারে। সে যদি তোমার কাছে কোনো অন্যায় করে, তোমার মনে হয়, তুমি কিন্তু প্রতিবাদ করবে। আমি কখনো কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। তুমি তোমার মতন করে জীবন কাটাতে পারো, আমি সেখানে বাধা হয়ে দাঁড়াবো না। ঝুমুর, তাহলে এবার আমাদের কাজ শুরু করি। অনেক অপেক্ষা করিয়েছ, আর আমি পারছি না। সৈকতের কথায় ঝুমুর বুঝতে না পেরে বলে, কি কাজ শুরু করব? তুমি জানো না আমি যে প্রথম দিন তোমাকে কি বলে ডেকেছিলাম? সৈকতের কথায় ঝুমুর এবার বুঝতে পেরে লজ্জা মাথা নত করে নেয়। সেটা দেখে সৈকত বলে, কই গো, শুনছো ঝুমুর শোনা, মিষ্টি বউ আমার? সৈকতের কথায় ঝুমুর হেসে ওঠে। সৈকত ঝুমুরকে কোলে তুলে নেয় আর বলেন, তুমি যার সাথে আমার বিয়ে দিবে বলেছিলে, সেই টুনির ওজন যেন কত? কেন গো, আফসোস হচ্ছে আমি রোগা বলে? তবে আমি রেগে আছি তোমার উপর। তুমি যে এমএলএ একজন, আমাকে বলনি কেন? ঝুমুরের কথায় সৈকত বলে, আগে বললে কি করতে? আগে থেকে আদর করতে দিতে। এবার তুমিও টুনির মতন মোটা হয়ে যাবে, আর 6 মাসের মধ্যেই তুমি 90 কেজিও হয়ে যাবে, ঠিক ওই টুনির মতন। সৈকতের কথা শুনে ঝুমুর সৈকতের পিঠে ঘুষি মারতে থাকে। সুখী হোক এই দাম্পত্য জীবন। এই গল্পর কাহিনী এখানেই সমাপ্ত। ভালোবাসার কুড়েঘর চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।